Assalamu alaikum, everyone. আসসালামু Welcome আলাইকুম to স্যার। Walaikum Assalam. Welcome to our 12th lecture, lecture 12. স্যার আমাদের মিডের গ্রেড কখন দেওয়া হবে? আপনাদের মিডের গ্রেড ইনশাল্লাহ নেক্সট উইকের শেষের দিকে সময় লাগবে। আপনাদের এগুলো তো মানে একটু ডিটেইল কাজ, তো একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন, পেয়ে যাবেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। মূল ক্লাস আমরা শুরু করব 6:30 থেকে। তার আগে এখন হচ্ছে আমরা ইন্ট্রোডাক্টরি কিছু কথা আর হচ্ছে কিছু রিভিশন আসসালামু আমরা আলাইকুম স্যার। আসলাম কিছু রিভিশন আমরা লাস্ট ক্লাস থেকে করব। যদি কোনো কারণে আমার কথা শুনতে অসুবিধা হয় বা স্ক্রিন দেখতে অসুবিধা হয়, আমাকে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব জানাবেন, কারণ স্যার লেকচার। আজকে মনে হয় আপনার কথা একটু আস্তে শোনা যাচ্ছে, মানে অন্যদিন আরো লাউড শোনা যায়। এটা আমার মনে হয় প্রবলেম, অন্য সবার হচ্ছে জানি না অবশ্য। আস্তে শোনা যাচ্ছে, কিন্তু এখানে আমি কোনো কিছু চেঞ্জ করিনি, মানে লাস্ট ক্লাস আর এই এক আজকে সেম সেটিং এই আর কি। আপনারা একটু দেখেন ভলিউম আপ করে করা যায় কিনা। লেকচার দিতে দিতে অনেক সময় খেয়াল থাকে না, আপনারা একটু আমাকে মনে করিয়ে দিবেন। যদি কোনো রিপিট করা লাগে আপনি আমাকে বললে আমি ট্রাই করবো রিপিট করার জন্য। আচ্ছা, আজকে আমরা লেকচার 12 শুরু করার আগে আমরা গত লেকচার লেকচার 11-এর কিছু রিপিটেশন আমাদের জরুরি। বিশেষ করে তিনটা আন্দোলন তিনটা আন্দোলন সম্পর্কে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, সেগুলো দিয়েই আমরা শুরু করব। সো দ্য টপিক: 20th century poets and poetry. 20th century poets and poetry, এই 20th century poetry মডার্ন পোয়েট্রি। মডার্ন পোয়েট্রি মানেই 20th century poetry। আমরা এই টোটাল হ্যান্ডআউটটাই MH অ্যাব্রামসের হ্যান্ডআউট থেকে ফলো করছি, যেটা আপনাদের অ্যাভেলেবল আছে। একটু আগে আপনাদের গ্রুপে শেয়ার করেছি বিকালের দিকে। MH অ্যাব্রামস তার ওই হ্যান্ডআউটের উপর ফলো করে আমাদের টোটাল স্লাইড রেডি হয়েছে। সো লেটস রিভাইজ ফ্রম দ্য লাস্ট লেকচার। দ্য ইমাজিস্ট মুভমেন্ট। মডার্ন পোয়েট্রি বা 20th সেঞ্চুরি পোয়েট্রি পড়ার শুরুই করব আমরা দ্য ইমাজিস্ট মুভমেন্ট দিয়ে। লেটস স্টার্ট। টু World War I saw the start of a poetic revolution. 1901 সাল থেকে শুরু করে 1914 সাল, এই সময়টাতে আধুনিক কবিতার একটা বিপ্লব আমরা লক্ষ্য করি। 1901 সাল থেকে 1914 সাল, এই সময়টা। এই সময়টাতে আধুনিক ইংরেজি কবিতায় যে আন্দোলনটা প্রথমে আমাদের উল্লেখ করা জরুরি, সেটা হচ্ছে দ্য ইমেজিস্ট মুভমেন্ট। ইমেজ থেকে ইমেজিস্ট। ইমেজিস্ট মুভমেন্ট কোথা থেকে আসলো? ইট ইজ অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্সড বাই দ্য ফিলোসফার পোয়েট টি.ই. হিউম। টি.ই. হিউম নামে একজন কবি এবং দার্শনিক, উনি এই ইমেজিস্ট মুভমেন্টের প্রবক্তা। ওনাকে বলা হয় দ্য ফাদার অফ ইমেজিস্ট মুভমেন্ট। হিউম কি বলেছিলেন? হিউমের বক্তব্য ছিল দ্য ইনসিস্টেন্স অন হার্ড, ক্লিয়ার, প্রিসাইজ ইমেজ। কবিতায় যে ছবিটা ফুটে উঠবে সেটা যেন স্বচ্ছ হয়, পরিষ্কার হয়, প্রিসাইজ হয়। মানে কবি যা বলতে চাচ্ছেন যথাযথভাবে তাই যেন ফুটে ওঠে, কমও না বেশিও না, যথাযথ, প্রিসাইজ ইমেজ। মানে কবিকে সচেতন হতে হবে। হোয়াট এভার দ্য পোয়েট ইজ রাইটিং, দ্যাট শুড বি প্রিসাইজ, দ্যাট শুড বি ক্লিয়ার। টি.ই. হিউমের বক্তব্য ছিল এই। টি.ই. হিউমের এই মতবাদের পেছনে অনেকেই ছিলেন, এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য অ্যান্ড এনকারেজড বাই দ্য মডার্নিস্ট আমেরিকান পোয়েট, একজন আমেরিকান কবি, আধুনিক আমেরিকান কবি এজরা পাউন্ড। এজরা পাউন্ড, পাশের যার ছবি দেখতে পাচ্ছেন উনি এজরা পাউন্ড।
এজরা পাউন্ড উনি টিই হিউমের অনুসারী ছিলেন। এজরা পাউন্ডও এই ইমাজিস্ট মুভমেন্টের একনিষ্ঠ অনুসারী ছিলেন। এজরা পাউন্ড হু লিভিং ইন লন্ডন, ওই মুহূর্তে বিশেষ করে 1901 সাল থেকে 1914 সাল এই সময়টাতে উনি তখন লন্ডনে অবস্থান করছিলেন। হি fought against romantic fuzziness and facile emotionalism in poetry, যেটা গত ক্লাসে আমরা ডিটেইল আলোচনা করেছি, যে উনি অ্যান্টি রোমান্টিক ছিলেন, অ্যান্টি রোমান্টিসিজমে বিশ্বাসী ছিলেন। উনার মতে যারা রোমান্টিক তাদের লেখা অনেক সময় অস্পষ্ট থাকে, অনেক সময় অনেক কনফিউশন, অ্যাম্বিগিউটি থাকে। তিনি রোমান্টিসিজমের এক্সট্রা এক্সাজারেটেড ইমোশনালিজমকে অপছন্দ করতেন। The movement, Imagist movement, developed simultaneously on both sides of Atlantic. আটলান্টিক মহাসাগরের দুই পাশেই এই আন্দোলনটা ছড়িয়ে গিয়েছিল। আটলান্টিক মহাসাগরের বাম দিকে আছে আমেরিকা, কানাডা, আর ডান দিকে আছে ইউরোপ, ব্রিটেন, ফ্রান্স। আটলান্টিক মহাসাগরের দুই পাশেই এই ইমাজিস্ট মুভমেন্টের তখন খুবই উত্তম সময়, সব জায়গায় ছড়িয়ে পড়েছে। and its early members included, এই সময় আমেরিকার অনেক বড় বড় কবি তারা ইমাজিস্ট মুভমেন্টের অনুসারী হয়ে গেলেন, যেমন এমি লাওয়েল, রিচার্ড এলডিংটন, হিলডা ডুলিটল, জন গুড ফ্লেচার, এফ এইচ ফ্লিন্ট। এরা হচ্ছেন আমেরিকান পোয়েট। আপনারা যদি পারেন নাম মনে রাখবেন, তাছাড়া জরুরি নয়। এরা সবাই ইমাজিস্ট মুভমেন্টের অনুসারী ছিলেন আমেরিকা। ইমাজিস্ট মুভমেন্টে আমরা আরো আলোচনা করেছিলাম, দ্য ইমাজিস্ট ইনসিস্টেড অন ডিরেক্ট ট্রিটমেন্ট অফ দ্য থিং। যখনই একজন কবি ইমাজিস্ট মতবাদের অনুসারী হবেন, তার কবিতায় উনি যা কিছু নিয়ে লিখবেন একদম সরাসরি ওই বিষয়টাকে নিয়েই লিখবেন, কোনো রকম হেয়ালি থাকবে না, কোনো রকম ঘুরিয়ে কথাবার্তা থাকবে না। টপিকটা যে বিষয়ের উপর কবিতা, একদম সরাসরি সেই বিষয়টাকে, whether subjective or objective, কবিতার বিষয়বস্তু যা থাকবে সেই সরাসরি। Precision in imagery and freedom of rhythmic movement, কবিতায় যে ছবি ফুটে উঠবে সেই ছবিটা একদম পরিষ্কার হবে। কবি কবিতার ভাষায় লিখে যাচ্ছেন, কিন্তু পাঠকের সামনে সেই ছবি ফুটে উঠছে। The image is clear. কবি যা দেখাতে চাচ্ছেন এবং কোন রকম রিদমে বন্দি থাকবে না কবিতা, কবিতা থাকবে মুক্ত। রিদম মানেই হচ্ছে লিমিটেশন, যেভাবে ইচ্ছা সেভাবে কবি লিখতে পারবে না, স্বাধীনতা খর্ব হবে। টু এনশিওর দ্য ফুল ফ্রিডম, দেয়ার শুড বি ফ্রিডম ইন রিদমিক মুভমেন্ট। কবি যেভাবে ইচ্ছা সেভাবে কবিতার ছন্দকে নির্ধারণ করতে পারবে, অন্য কেউ এসে কবিতার ছন্দ ঠিক করে দেবে না, বরং কবি নিজেই তার ইচ্ছা মতো কবিতাকে ছন্দবদ্ধ করবে, তার যেভাবে ভালো লাগে। And finally, short, sharply edged, descriptive lyric. ইমাজিস্ট মুভমেন্টের কথা হচ্ছে কবিতার আকৃতি হবে হচ্ছে শর্ট, ছোট, আননেসেসারি বড় করার কোনো প্রয়োজন নেই। শার্পলি এজড, কবিতা একদম কোন রকম এক্সট্রা আননেসেসারি পার্ট থাকবে না, শুধুমাত্র প্রয়োজনীয় অংশটুকু থাকবে। কবিতার শুধুমাত্র প্রয়োজনীয় অংশটুকুই কবিতার শরীরে থাকবে। অ্যান্ড ডেসক্রিপটিভ লিরিক, এবং কবিতার লিরিকগুলো, সেন্টেন্সগুলো হবে হচ্ছে ডেসক্রিপটিভ, চমৎকার ভাবে স্পষ্ট ভাষায় তা ব্যাখ্যা করবে। সবই ঠিক আছে, ইমাজিস্ট মুভমেন্টের কথা কোনো সমস্যা নেই, কিন্তু যেসব কবিতা একটু লম্বা, দীর্ঘ, লঙ্গার পোয়েমস, সেই ক্ষেত্রে ইমাজিস্ট মুভমেন্টের কোনো রকম সমাধান ছিল না। সেটাই আমরা বলেছিলাম যে ইট হ্যাড নো টেকনিক ফর দ্য প্রোডাকশন অফ লঙ্গার অ্যান্ড মোর কমপ্লেক্স পোয়েম। একটু বড় সাইজের কবিতা, একটু ইমাজিস্ট রুল অনুযায়ী লেখা সম্ভব ছিল না।
তারপরও ইমেজিস্ট মুভমেন্ট মডার্ন পোয়েট্রির শুরুর দিককার খুবই গুরুত্বপূর্ণ একটি শিল্প আন্দোলন। তাহলে ইমেজিস্ট মুভমেন্টে আমরা একজন গুরুত্বপূর্ণ কবির নাম মনে রাখলাম, উনি একজন আমেরিকান কবি, কিন্তু আমেরিকান পোয়েট আজরা পাউন্ড। আপনারা এই স্লাইডে এখন যার ছবি দেখতে পাচ্ছেন উনি আজরা পাউন্ড। পরবর্তী যে আন্দোলন আমরা লক্ষ্য করতে যাচ্ছি, দিস ইজ নট এ নিউ মুভমেন্ট। ইমেজিস্ট মুভমেন্ট যেমন নতুন একটা আন্দোলন ছিল, এর পরের আন্দোলনটা নতুন আন্দোলন নয়। দিস ইজ দ্য রিভাইভাল অফ মেটাফিজিক্যাল মুভমেন্ট। বহু যুগ আগের, অলমোস্ট 300 ইয়ার্স, বহু যুগ আগের একটা আন্দোলন পুনরায় জীবন্ত হচ্ছে, রিভাইভড হচ্ছে, পুনর্জীবিত হচ্ছে। দ্য রিভাইভাল অফ মেটাফিজিক্যাল মুভমেন্ট, মেটাফিজিক্যাল আন্দোলনের পুনর্জাগরণ। এই মেটাফিজিক্যাল মুভমেন্টের প্রবক্তা গুরু কে ছিলেন? গুরু ছিলেন জন ডান। জন ডান সম্পর্কে আপনারা একটু খোঁজ নিয়ে জানবেন। জন ডান সম্পর্কে আপনাদের সবারই পড়াশোনা থাকার কথা, কারণ ইন্ট্রোডাকশন টু লিটারেচার পোয়েট্রিতে জন ডানের দ্য গুড মরো আপনাদের সিলেবাসে আছে, আপনারা হয়তো পড়েছেন আশা করি। জন ডান যে চিন্তা ভাবনা, কবিতা সম্পর্কে তার যে দর্শন, ফিলসফি, সেই ফিলসফির উপর ভিত্তি করেই এই মেটাফিজিক্যাল মুভমেন্ট, মেটাফিজিক্যাল শিল্প আন্দোলন। এই শিল্প আন্দোলন নতুন করে, বিশেষ করে 1912 সালের পরে, আফটার 1912 এই মেটাফিজিক্যাল মুভমেন্টের পুনর্জাগরণ আমরা লক্ষ্য করি। A new enthusiasm for 17th century metaphysical poetry. সপ্তদশ শতাব্দী। সপ্তদশ শতাব্দী আমরা কাকে বলি? 1601 থেকে 1699, 1601 থেকে শুরু করে 1699, 1601 থেকে 1699 এই সময়টাকে আমরা বলি 17th সেঞ্চুরি। এই সময় মেটাফিজিক্যাল শিল্প আন্দোলন শুরু হয়েছিল। যে আন্দোলন 1699 সালের আগেই শেষ হয়ে গিয়েছিল, সেটা আবার 1912 সালে পুনর্জাগরণ ঘটছে। রিভাইভাল অফ মেটাফিজিক্যাল মুভমেন্ট। এই আন্দোলনের কথা কি ছিল? The revival of interest in metaphysical wit brought with it a desire on the part of some pioneering poets to introduce into their poetry, যারা যারা এই মেটাফিজিক্যাল মুভমেন্ট দ্বারা অনুপ্রাণিত, যারা মেটাফিজিক্যাল কবিতা লিখতে চাচ্ছেন, ওই টাইপের জন ডান, অ্যান্ড্রু মার্ভেল, তারা তাদের সময়ে যেসব মেটাফিজিক্যাল পোয়েট্রি লিখেছিলেন, সেই মেটাফিজিক্যাল পোয়েট্রির আলোকে বিংশ শতাব্দীতে, ইন 20th সেঞ্চুরি, যারা কবিতা লিখতে চাচ্ছেন, তারা কোথায় ফোকাস করছেন? দে আর ফোকাসিং অন আ মাচ হায়ার ডিগ্রি অফ ইন্টেলেকচুয়াল কমপ্লেক্সিটি। A much higher degree of intellectual complexity. আধুনিক কবিতা বুঝতে হলে বুদ্ধি খাটাতে হবে, মাথা খাটাতে হবে, পড়াশোনা করতে হবে। বিশেষ করে কন্টেম্পোরারি সায়েন্স, সমসাময়িক বিজ্ঞান, সমসাময়িক জ্ঞান ধারণ করতে হবে। নলেজ না থাকলে কবিতা বোঝা যাবে না। ইন্টেলেকচুয়ালিটি, নলেজ, ইফ ইউ আর ফেল টু অ্যাপ্লাই, ইউ উইল নট আন্ডারস্ট্যান্ড দ্য হোল পোয়েট্রি। কবিতা বুঝতে হলে আপনাকে বুদ্ধি খাটাতে হবে, আপনার বুদ্ধিমত্তার প্রয়োগ করতে হবে। Metaphysical poetry, in order to understand metaphysical poetry, you need to dedicate your knowledge, intellectuality and wisdom. Metaphysical কবিতা বুঝতে হলে আমাদেরকে শিল্প, সাহিত্য, বিজ্ঞান, দর্শন, সব ধরনের জ্ঞান আমাদের মধ্যে নিজেদের মধ্যে ধারণ করতে হবে। বিশেষ করে নিও ক্লাসিক্যাল পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, জর্জিয়ান পিরিয়ড, এই সময়কার যারা সাহিত্যিক, তাদের মধ্যে কিন্তু তাদের লেখায় আমরা ইন্টেলেকচুয়াল কমপ্লেক্সিটি পাই। মানে তাদের কবিতা বুঝতে হলে আমাদেরকে ইন্টেলেকচুয়ালি চিন্তা করতে হবে, কন্টেম্পোরারি নলেজ অ্যাপ্লাই করে কবিতা পড়তে হবে। শুধুমাত্র আনন্দের জন্য যদি পড়তে চান, তাহলে আপনারা নিরাশ হবেন। মেটাফিজিক্যাল পোয়েট্রি বুঝতে হলে পড়াশোনা জানতে হবে, বুদ্ধি খাটাতে হবে। 3 নম্বর যে আন্দোলনের কথা আমরা বলেছিলাম গত ক্লাসে, দ্য ফ্রেঞ্চ সিম্বলিস্ট পোয়েট্রি।
দ্য ফ্রেঞ্চ সিম্বলিস্ট পোয়েট্রি। এদের কথা কি ছিল? এক ফ্রেঞ্চ সিম্বলিস্ট পোয়েট্রি, এই ধারণাটা পুরাতন, বিশেষ করে 1890-এর দশক। 1890-এর দশক থেকেই এই ফরাসি সিম্বলিস্ট কবিতা জনপ্রিয় ছিল ইংল্যান্ডে। কিন্তু এখন এই আধুনিক যুগে, বিশেষ করে ইন 20th সেঞ্চুরি, ফ্রেঞ্চ সিম্বলিস্ট পোয়েট্রির যে উপাদানটা কবিরা গ্রহণ করছে সেটা হচ্ছে ইটস ইমাজিস্টিক প্রেসিশন অ্যান্ড কমপ্লেক্সিটি। ইমাজিস্টিক প্রেসিশন, এটা কিন্তু আমরা দ্য ইমাজিস্ট মুভমেন্টে কিন্তু পড়েছি, ওটা আমি আর রিপিট করছি না। কমপ্লেক্সিটি, ফ্রেঞ্চ সিম্বলিস্ট পোয়েট্রির একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর কমপ্লেক্সিটি। কমপ্লেক্সিটি মানে এখানে জটিলতা না বলে আমরা বলবো গভীরতা। ফ্রেঞ্চ সিম্বলিস্ট পোয়েট্রি আপাত দৃষ্টিতে সাধারণ সরল মনে হলেও এর মধ্যে একটা গভীরতা থাকে। সেটা কিভাবে হাইলাইট করা আছে? টু কনভারসেশন, কবিতার ভাষা কেমন হবে? কবিতার ভাষা কঠিন, সফিস্টিকেটেড, আর্টিফিশিয়াল হওয়ার প্রয়োজনীয়তা নাই, বরং আমরা দৈনন্দিন জীবনে যে ভাষায় কথা বলি, যেভাবে কথা বলি, সেই ভাষায় আমাদের কবিতা লেখা হবে। It is not necessary to write poetry in sophisticated, artificially sophisticated language. Rather, poetry could be written in ordinary day-to-day conversational language. দৈনন্দিন যে আলাপচারিতার ভাষা, সেই ভাষায় কিন্তু আমরা কবিতা লিখতে পারি। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা দিয়ে আমরা গত ক্লাসের আলোচনা মোটামুটি শেষ করেছিলাম, আইরনি। আইরনি, ডাবল মিনিং। সারফেস লেভেলে অর্থ মনে হবে এক, কিন্তু গভীরভাবে চিন্তা করলে, ভাবলে আপনি দেখবেন অর্থ পুরোপুরি বিপরীত। বলবে এক, বোঝাবে। অ্যাপারেন্টলি সারফেস লেভেলে মনে হচ্ছে কথাগুলো পজিটিভ, কিন্তু ডিপ লেভেলে পুরোপুরি নেগেটিভ। অথবা সারফেস লেভেলে মনে হতে পারে নেগেটিভ, কিন্তু ভালো করে চিন্তা করলে দেখব দিস ইজ অ্যাকচুয়ালি পজিটিভ। আইরনি মানে কি? which made possible several levels of discourse অর্থ বদলাতে থাকবে। একটা সহজ সরল কথা, কিন্তু এই কথার অনেকগুলো গভীর অর্থ লুকানো থাকবে। একই সাথে উইট অ্যান্ড পাঞ্চ, বুদ্ধিমত্তা, একটা সুপ্ত বুদ্ধিমত্তা, একটা হাস্যরস, একটা লুকোনো হাস্যরস থাকবে। হয়তো হো হো হা হা মানে মানে দম ফাটানো হাসির কোনো কথা থাকবে না, কিন্তু আফটার রিডিং দোজ ইউ উইল ফাইন্ড প্লেজার, ইউর ব্রেইন উইল লাভ। আপনি হয়তো হা হা হো হো করে হাসবেন না, কিন্তু ইউর ব্রেইন উইল লাভ, স্মাইল। অ্যান্ড দ্য ইউজ অফ পাঞ্চ, এই যে আইরনি, ইউজ অফ উইট, ইউজ অফ পান, সারফেস লেভেল মিনিং, ডিপ লেভেল মিনিং, এই সবগুলো যখন সফলভাবে একজন কবি ব্যবহার করতে সক্ষম হবে, দেখবেন অনেক কবিতা অনেক লেভেলের মিনিং থাকে। আপনি যদি শুধু মানে তাড়াহুড়ো করে পড়ে যান, আপনি শুধু সারফেস লেভেলের অর্থগুলোই খুঁজে পাবেন। আপনাকে মন দিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, তাহলে আপনি গভীরের অর্থটা পাবেন। বিভিন্ন লেভেলে লুকোনো অর্থ থাকে। There is a possibility of union of thoughts and passion, দুইয়ের একটা সমন্বয় হয়। আমরা এখানে এসে গত ক্লাসে আমাদের বিস্তারিত আলোচনা শেষ করেছিলাম যে থট অ্যান্ড প্যাশন, চিন্তা ভাবনা এবং আবেগ, আবেগ এবং ব্রেন, এখানে সোল অ্যান্ড ব্রেন দুটো এক হয়ে যাচ্ছে। আমরা যদি খেয়াল করি, নিও ক্লাসিক্যাল পিরিয়ডে ফোকাস ছিল ব্রেইন, তাই না? রোমান্টিক পিরিয়ডে ফোকাস হচ্ছে সোল, ভিক্টোরিয়ান পিরিয়ডে ফোকাস হচ্ছে সোসাইটি, সিভিলাইজেশন। এখন আধুনিক যুগে ইন 20th সেঞ্চুরি কবিরা কি প্রেফার করছেন? ইউনিয়ন অফ থট অ্যান্ড প্যাশন, ইমোশনের সাথে ইন্টেলেকচুয়ালিটির যেন একটা সমন্বয় থাকে। শুধু ইন্টেলেকচুয়ালিটি থাকলে সেটা বোরিং, শুধু যদি ইমোশন থাকে সেটা এক্সাজারেশন। দেয়ার শুড বি এ ব্যালেন্স বিটুইন ইমোশন অ্যান্ড ইন্টেলেকচুয়ালিটি।
দেয়ার শুড বি এ ইউনিয়ন, প্রপার ইউনিয়ন অফ থট অ্যান্ড প্যাশন, যেখানে ভাবনাও থাকবে, চিন্তা ভাবনাও থাকবে, আবেগও থাকবে, হৃদয়ের ব্যাপারও থাকবে, মস্তিষ্কের খেলাও থাকবে। এই ছিল আমাদের গত ক্লাসে আমরা এই পর্যন্ত মোটামুটি বিস্তারিত আলোচনা করেছিলাম। আপনাদের সুবিধার জন্য আবার রিপিট করা হলো। এখন আমাদের হাতে এখনো 2-3 মিনিট সময় আছে, যদি আপনারা কোনো প্রশ্ন করতে চান, যদি আরো কোনো কনফিউশন থাকে জিজ্ঞেস করতে পারেন, না হলে আমি আরেকবার ইনভিটেশন দিয়ে আমাদের নেক্সট ক্লাস শুরু করে দিব। আমার কথা শোনা যাচ্ছে? প্লিজ রেসপন্ড। ইয়েস স্যার। যদি কোনো বিষয়ে আরেকটু বিস্তারিত ব্যাখ্যা চান, উই স্টিল হ্যাভ সাম টাইম, আমরা আরো ব্যাখ্যা করার সুযোগ আমাদের আছে। আচ্ছা, ক্লাসের শেষে আপনাদের একটা ইঙ্গিত দেয়া হয়েছিল, টি.এস. এলিয়ট। আমাদের মডার্ন পোয়েট্রি, 20th সেঞ্চুরি পোয়েট্রি যখনই আমরা পড়া শুরু করব, যার সম্পর্কে আমাদের সবার আগে ধারণা থাকা প্রয়োজন, উনি one of the most significant modern poet, one of the most important poet of 20th century English poetry, থমাস স্টার্ন এলিয়ট। সংক্ষেপে আমরা তাকে ডাকি টি.এস. এলিয়ট। উনাকে কেন আমাদের গুরুত্ব দিয়ে আলোচনা করতে হবে? কারণ উনি হচ্ছেন one of the first modern poets যিনি সফলভাবে he was able to combine emotion and intellectuality, আবেগ এবং বুদ্ধিমত্তার একটা ব্যালেন্স উনি তৈরি করতে সক্ষম হয়েছিলেন। he was able to bring the union of thought and passion. তার লেখায়, তার কবিতায় we find, এই যেখানে হাইলাইট করা আছে, characteristic of the metaphysical and wish to bring back into modern poetry. টি.এস. এলিয়ট উনি মেটাফিজিক্যাল পোয়েট্রি থেকে কিছু কিছু বৈশিষ্ট্য আধুনিক কবিতায়, মডার্ন পোয়েট্রিতে উনি নিয়ে আসতে চাইছেন। সেটা আমরা পরের পয়েন্টে আরো বিস্তারিত জানতে পাবো। হাইলাইট করছি, ইট ওয়াজ এলিয়ট, টি.এস. এলিয়টই প্রথম who extended the scope of imagism. উনি ইমেজিস্ট মুভমেন্টের সাথে যোগ করেছেন by bringing the English metaphysical. ইমেজিস্ট মুভমেন্টের সাথে উনি যোগ করেছেন মেটাফিজিক্যাল মুভমেন্ট and the French symbolism. ইমেজিজম, মেটাফিজিক্যাল মুভমেন্ট, ফ্রেঞ্চ সিম্বলিজম, এই তিনটাকে উনি কম্বাইন্ড করলেন টু দ্য রেস্কিউ, thus adding, এর ফলে কি হলো, a new criteria of complexity. কমপ্লেক্সিটি আসলো মেটাফিজিক্যাল পোয়েট্রি থেকে, এলুসিভনেস আসলো ফ্রেঞ্চ সিম্বলিস্ট পোয়েম থেকে, টু এ ক্রাইটেরিয়া অফ কনক্রিটনেস অ্যান্ড প্রিসিশন, এটা আসলো ইমেজিস্ট মুভমেন্টের থেকে, স্ট্রেসড বাই দ্য ইমেজিস্ট। উনি সফলভাবে তিনটা শিল্প আন্দোলনকে একসাথে করলেন। কি কি শিল্প আন্দোলন? ইমেজিস্ট মুভমেন্ট, রিভাইভাল অফ মেটাফিজিক্যাল মুভমেন্ট, ফ্রেঞ্চ সিম্বলিস্ট পোয়েট্রি। উনি এই তিনটাকে একত্রিত করলেন, ওই তিনটাকে উনি কম্বাইন করলেন। It was Eliot who introduced into modern English and American poetry the kind of irony achieved by shifting suddenly from formal to the colloquial or by oblique allusion. এলিয়ট খুব সফলভাবে কবিতায় আয়রনি ব্যবহার করলেন। আয়রনি কিভাবে টি.এস. এলিয়ট কবিতায় আয়রনি নিয়ে আসলেন? এই যে, বাই শিফটিং সাডেনলি ফ্রম ফর্মাল টু দ্য কলোকুয়াল। কবিতা প্রথমে খুব ফর্মাল ল্যাঙ্গুয়েজে শুরু হচ্ছে, তারপর হঠাৎ করে ইনফর্মাল, অথবা ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ চলছে, তারপর হঠাৎ করে ফর্মাল। এই যে সাডেন চেঞ্জ ইন ফর্মালিটি, এর ফলে কবিতায় অন্যরকম একটা মেজাজ, অন্যরকম একটা আমেজের সৃষ্টি হয়, ডাবল মিনিং তৈরি হয়। হয়তো হঠাৎ করে দেখলে মনে হবে ভুল করেছে, কবি তো ভুল লিখেছে, হঠাৎ করে কেন ইনফর্মাল চলে আসলো, অথবা হঠাৎ করে কেন ফর্মাল চলে আসলো।
কিন্তু ভালো করে যদি চিন্তা করি, এটা ইন্টেনশনাল, এর পিছনে গভীর উদ্দেশ্য আছে। টিএস এলিয়ট আয়রনি উল্লেখ করতে চেয়েছেন, যেখানে আমরা দেখব হঠাৎ করে ফর্মাল বা হঠাৎ করে ইনফর্মাল সাডেন চেঞ্জ ইন টোন, তখন আমাদেরকে একটু সাবধান হতে হবে যে ওইখানে সারফেস লেভেলের আন্ডারে একটা ডিপ লেভেলের কথা আছে, ওইখানে আমরা একটু সাবধানে দেখতে হবে যে এটা শুধু সারফেস লেভেলে ট্রিট করলে হবে না, ওটা গভীরভাবে চিন্তা করে ভেতরের অর্থটা বের করে আনতে হবে। হয়তো এটা বলছে হ্যাঁ কিন্তু বোঝাচ্ছে না, অথবা বলছে না কিন্তু বোঝাচ্ছে হ্যাঁ। এই যে এই বিষয়গুলো, আয়রনি বিষয়টা হচ্ছে আপনাকে যা বলবে বোঝাবে তার সম্পূর্ণ বিপরীত, পুরো 180 ডিগ্রি ঘুরে যাবে। they will say something but they will actually mean something totally different, এবং এটার সংকেত তারা দেবে। এরকম হঠাৎ করে আপনি পড়তে গেলেই দেখবেন something is going on here, দেখবেন টোন চেঞ্জ হয়ে গেছে। there are clues, যেখানে রিডারকে ক্লু দেওয়া হচ্ছে যে কাম ডাউন, সেটেল ডাউন, তাড়াহুড়ো করার দরকার নাই, একটু ঠান্ডা মাথায় আমরা চিন্তা করি। এখানে আমি যা বলছি আমি কিন্তু তা বলছি না, আমি বলছি এক, বোঝাচ্ছি তার বিপরীত। টিএস এলিয়ট এই জায়গাটাতে খুব সফলভাবে কবিতায় আয়রনি ব্যবহার করলেন। এখন দিস আয়রনি ব্যাপারটা আপনাদেরকে অনেক মানে ধৈর্য ধরে বুঝতে হবে, কারণ আয়রনি এটা আপনি তাড়াহুড়ো করে বুঝতে পারবেন না, এটা আপনি নিজের জীবন দিয়ে, অভিজ্ঞতা দিয়ে আস্তে 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 বুঝতে হবে। এটা শুধু যদি আপনি মেমোরাইজ করেন এটা কোনো লাভ হবে না, এটাকে আপনাকে বুঝতে হবে। টিএস এলিয়ট সম্পর্কে আমরা আরেকটু আলোচনা দেখি। Thus between 1911 and 1922, 1911 সাল থেকে 1922 সাল, এই সময় টিএস এলিয়ট বেশ চমৎকার চমৎকার কিছু কবিতা জন্ম দিলেন। 1922 সালটা কেন গুরুত্বপূর্ণ এটা আমরা আপনাদের লেকচার 9-এ বলেছিলাম। 1922 সাল আপনাদের যদি কাগজ কলম থাকে প্লিজ নোট ইট ডাউন। 1922 সালটা খুব গুরুত্বপূর্ণ। তার একটা কারণ হচ্ছে দিস ইয়ার the year of publication of the great poetry The Wasteland, এই বছরে The Wasteland নামে এক যুগান্তকারী কবিতার বই বের হয়। কবিতার বইটি লিখেছেন টিএস এলিয়ট। এই কবিতা আধুনিক কবিতার পুরো মোড় পাল্টে দেয়, যুগান্তকারী একটা বই। A major revolution occurred in English. In English poetry, a revolution came, একটা বিপ্লব নিয়ে আসলো। And for the matter American, poetic theory and practice, কবিতার যত থিওরি আছে, যত প্র্যাকটিস আছে, সবকিছু এলোমেলো করে দিল এই ওয়েস্টল্যান্ড। এতদিন ধরে কবিতা সম্পর্কে সবার যে ধারণা ছিল সেই ধারণা এলোমেলো হয়ে গেল, পুরাতন সব ধ্যান ধারণা ভেঙে চুরমার হয়ে গেল। টিএস এলিয়ট brought something totally radically new, এর আগে কেউ কখনো এইভাবে কথা বলেনি। Totally new way of thinking, one that determined the way in which most serious poets and critics now think about their art. এখনকার যুগে যারা সিরিয়াস কবি, যারা সিরিয়াস প্রভাবিত, they are all influenced. এখনকার সময় বিশেষ করে আধুনিক শিল্পের পেছনে আমরা দ্য ওয়েস্টল্যান্ড এই কবিতার বইয়ের প্রভাব লক্ষ্য করি। বলা হয় বিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কবিতার বইগুলোর মধ্যে একটা হচ্ছে দ্য ওয়েস্টল্যান্ড। দ্য ওয়েস্টল্যান্ড, আপনাদের সবার উচিত এই বইটা সম্পর্কে ধারণা লাভ করা, যে ওয়েস্টল্যান্ড কেন এত গুরুত্বপূর্ণ। কবিতা সম্পর্কে পুরো ধারণাটাই বদলে দিচ্ছে, একটা বিপ্লব নিয়ে আসছে ইংরেজি কবিতায়। This revolution was by no means an isolated literary phenomenon. এটা কিন্তু পুরো পৃথিবী থেকে পৃথক কোনো মুভমেন্ট না। এমন না যে টিএস এলিয়ট শুধুমাত্র একাই এই ধরনের চিন্তা ভাবনা করছেন। টিএস এলিয়ট ওয়াজ নট অ্যালোন, যদিও ব্রিটেনে উনি যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসলেন, কিন্তু ইট ওয়াজ নট অ্যান আইসোলেটেড ইনসিডেন্ট, এটা কিন্তু একটা পৃথক ঘটনা ছিল না। রাইটার্স অন বোথ সাইডস অফ দ্য ইংলিশ চ্যানেল, পুরো ইউরোপ জুড়ে, পুরো আমেরিকা কন্টিনেন্ট, আমেরিকা, কানাডা, ইউরোপ, সব জায়গায় একটা পরিবর্তন সবাই লক্ষ্য করছে।
দে ওয়ার ইনফ্লুয়েন্স বাই, তারা কি কি দ্বারা ইনফ্লুয়েন্স ছিল? ফ্রেঞ্চ ইমপ্রেশনিস্ট, পোস্ট ইমপ্রেশনিস্ট অ্যান্ড কিউবিস্ট পেইন্টার্স। আপনারা যারা পেইন্টিংস এর সাথে জড়িত, যারা শিল্পকলা চিত্রকলা সম্পর্কে জানেন, পেইন্টিং, এই ফ্রেঞ্চ ইমপ্রেশনিজম, পোস্ট ইমপ্রেশনিজম, কিউবিজম, এগুলো কিন্তু অনেক বেশি আন্দোলনগুলো দ্বারা পুরো পেইন্টিং এর দুনিয়া পাল্টে গিয়েছিল। The whole concept of painting was radically changed. পেইন্টিং যেমন ড্রামাটিক্যালি চেঞ্জ হয়ে গেল এই ইমপ্রেশনিস্ট কিউবিস্টদের হাত দিয়ে, কবিতাও চেঞ্জ হয়ে গেল এই টি.এস. এলিয়টদের হাত ধরে। They showed a radical re-examination of the nature of reality. বৈপ্লবিক পরিবর্তন আসলো কোথায়? About the re-examination of the nature of reality. এই যে বাস্তবতা সম্পর্কে অনুভূতি, বাস্তবতা সম্পর্কে আমাদের যে বোধ, বাস্তবতা বোধ, বাস্তবতা সম্পর্কে আমরা কি জানি? টি.এস. এলিয়ট তার মতো কবিরা এসে আমাদের চোখের সামনে বাস্তবতার অন্যরকম একটা ছবি ফুটিয়ে তুললেন। হয়তো আগে আমরা কখনো এইভাবে বাস্তবতাকে লক্ষ্য করিনি, এইভাবে কখনো আগে ভাবিনি। আমাদের চিন্তা ভাবনার পদ্ধতিটাই তারা বদলে দিলেন, আমাদের দেখার চোখটাকে বদলে দিলেন। বাস্তবতা সম্পর্কে আমাদের অনেক ভুল ধারণা ছিল, সেই ভুল ধারণা আমাদেরকে ভেঙে দিলেন। বাস্তবতা কেমন আমরা আরো গভীর চোখ দিয়ে দেখার উৎসাহ পেলাম। টি.এস. এলিয়ট আমাদের সামনে যে মায়ার পর্দা ছিল সেটা ছিঁড়ে ফেললেন। আমাদের গতানুগতিক চিন্তাধারা, গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় আমাদের বাস্তবতা সম্পর্কে যে ধারণা দেয়, টি.এস. এলিয়ট এসে তার কবিতার মাধ্যমে পুরো চ্যালেঞ্জ জানালেন। পুরাতন ধ্যান ধারণা, বাস্তবতা সম্পর্কে পুরাতন ধ্যান ধারণা ভেঙে চুরমার হয়ে গেল। আমরা এখন বাস্তবতাকে চ্যালেঞ্জ করতে শিখলাম। পুরাতন যুগ থেকে যা চলে আসছে, বাস্তবতা সম্পর্কে আমাদের যে চিন্তা ভাবনা পুরাতন, সেগুলো সব আমরা ভেঙে চুরমার করে দিলাম, নতুন করে ভাববো। টি.এস. এলিয়ট তার দ্য ওয়েস্টল্যান্ড এসে আমাদের পুরো জগৎটাকেই ওলট পালট করে দিল। আমরা অনেক সময় ভুল ধারণা নিয়ে বসে থাকতাম, বাস্তবতা সম্পর্কে আমাদের অনেক ভুল ধারণা ছিল, গদ বাঁধা পুরাতন বস্তা পাচা সব চিন্তা ভাবনা। টি.এস. এলিয়ট এসে সবকিছু একদম তছনছ করে দিলেন। পুরাতন বাস্তবতা সম্পর্কে, রিয়েলিটি সম্পর্কে পুরাতন যত ধারণা ছিল সবকিছু চুরমার হয়ে গেল। টি.এস. এলিয়ট সম্পর্কে আপনারা জানার জন্য তার কিছু কবিতা পড়া জরুরি। আপনারা কি দেখতে পাচ্ছেন? আমি স্লাইড পরিবর্তন করেছি, জি স্যার। টি.এস. এলিয়টের তার 3টা কবিতা এখানে আছে, আপনারা অন্তত এই 3টা কবিতা অন্তত পড়বেন। প্রথমে আছে দ্য লাভ সং অফ জে. অ্যালফ্রেড প্রুফ্রাক, এটা 1915 সালে পাবলিশড হয়। এরপর দ্য ওয়েস্টল্যান্ড, যেটা বারবার করে বললাম, 1922 সালে পাবলিশড হয়। অ্যান্ড দেন আরেকটা বিখ্যাত কবিতা দ্য হলো ম্যান, ইট ওয়াজ পাবলিশড ইন 1925। টি.এস. এলিয়ট সম্পর্কে জানতে হলে এই কবিতাগুলো সম্পর্কে টি.এস. এলিয়টের পর এবার আমরা আরেকজন গুরুত্বপূর্ণ কবি সম্পর্কে তথ্য জানা জরুরি। উনি জেরার্ড ম্যানলি হপকিন্স। আশা করি আপনারা ছবি দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে? G.M. Hopkins. The posthumous publication by Robert Bridges in 1918. জি.এম. হপকিন্স উনি বেঁচে ছিলেন ভিক্টোরিয়ান পিরিয়ডে, উনি লেখালেখিও করেছেন ভিক্টোরিয়ান পিরিয়ডে, কিন্তু তিনি যখন বেঁচে ছিলেন তখন তার কবিতাকে কেউ বুঝতেও পারেনি, কেউ মূল্যায়নও করেনি, তার কবিতা ওরকম বাজারে চলবে না, এই জন্য সেটা পাবলিশও করেনি। উনি মারা যাওয়ার পর more than 30 years after, 30 বছর, more than 30 years, তারপর রবার্ট ব্রিজেস নামে একজন সাহস করে হপকিন্সের কিছু কবিতা পাবলিশ করেন, এবং তারপরে বাদ বাকিটা ইতিহাস। উনি বেঁচে থাকতে তাকে কেউ মূল্যায়ন করেনি। এখন তার মৃত্যুর more than 30 years after, 1918 সালে তার কবিতার বই পাবলিশড হয়।
দ্য পোয়েট্রি অফ জেরার্ড ম্যানলি হপকিন্স, যাকে আমরা সংক্ষেপে ডাকবো জি.এম. হপকিন্স। এই জেরার্ড ম্যানলি হপকিন্সের কবিতা ইট এনকারেজড এক্সপেরিমেন্টেশন ইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিদম, যেটা মডার্ন পোয়েট্রির খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, এক্সপেরিমেন্টেশন, নানা রকম পরীক্ষা নিরীক্ষা। আগেকার দিনের কবিরা যেভাবে লিখে গিয়েছেন, যে পদ্ধতি যে টেকনিক দিয়ে লিখে গিয়েছিলেন, সেই টেকনিকেই কবিতা লিখতে হবে এমন কোনো কথা না। যুগ পাল্টে গেছে, কবিতার ভাষা, কবিতার পদ্ধতি, টেকনিক চেঞ্জ হওয়া জরুরি। বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা হওয়া অত্যাবশ্যক, করতেই হবে, নাহলে কবিতা কিভাবে চেঞ্জ হবে। দ্য পোয়েট্রি, হপকিন্স পোয়েট্রি, ইট কন্টিনিউয়াস এক্সপেরিমেন্টেশন ইন ল্যাঙ্গুয়েজ এন্ড রিদম। শুধু ভাষা না, একই সাথে কবিতার ছন্দ, ভাষা এবং ছন্দ, ল্যাঙ্গুয়েজ এন্ড রিদম, এই বিষয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু হলো। শুধুমাত্র এলিজাবেথান পিরিয়ডের কবিরা যে টেকনিকে লিখেছে, অথবা রোমান্টিক পোয়েটস, ভিক্টোরিয়ান পোয়েটস, নিও ক্লাসিক্যাল পোয়েটস, তারা যেভাবে যে টেকনিকে লিখে গেছে সেইটাই ফলো করতে হবে তা না। হপকিন্স সবাইকে সেই হিম্মতটা দিলেন যে না, ইউ হ্যাভ ইউর রাইট, ইউ হ্যাভ ইউর রাইটস টু এক্সপেরিমেন্ট, পরীক্ষা নিরীক্ষা করার অধিকার সবারই আছে। ট্রাই ডিফারেন্ট ওয়েজ, ডিফারেন্ট টেকনিক, কতভাবে পরীক্ষা নিরীক্ষা করা যায় কবিতার ভাষা চেঞ্জ করে। আধুনিক চিন্তা ভাবনা, আধুনিক মন মানসিকতা আপনি সেই পুরাতন আমলের ভাষা দিয়ে কিভাবে প্রকাশ করবেন? ইফ ইউ উইশ টু সে সামথিং নিউ, ইউ নিড টু সে ইট ইন এ নিউ মডার্ন স্টাইল। আপনি নতুন কথা পুরাতন ভাবে বললে তো হবে না, আপনাকে নতুন কথা নতুন ভাবে, ইন নিউ ওয়ে, ইন মডার্ন টেকনিকে আপনাকে বলতে হবে। এই জন্য পরীক্ষা নিরীক্ষা, এক্সপেরিমেন্টেশন জরুরি। জি.এম. হপকিন্স এসে সবার মধ্যে সেই সাহসটা দিলেন। এক্সপেরিমেন্টেশন শুরু হলো, বিভিন্ন জায়গায় কবিরা, সাহিত্যিকরা তারা এক্সপেরিমেন্টেশন শুরু করলেন। শুধুমাত্র ভাষা না, একই সাথে রাইটিং টেকনিক, রিদম কিভাবে হবে, একই রিদম সেই শেক্সপিয়ার, মিল্টন, টেনিসন, ব্রাউনিং, তারা যেভাবে রিদম করে গিয়েছে সেটা কি ফলো করা আবশ্যক কিনা। হপকিন্স এসে সবার মধ্যে সেই ইন্সপিরেশন, এনকারেজমেন্টটা নিয়ে আসলেন। সবাই তখন প্রচুর পরিমাণে পরীক্ষা নিরীক্ষা শুরু করলো যে নতুন যুগের নতুন কথা, নতুন বক্তব্য কিভাবে নতুন ভাষায়, নতুন ছন্দে বলা যায়। ইন সার্চ ফর আ নিউ ল্যাঙ্গুয়েজ, আ নিউ রিদম, লটস অফ নিউমেরাস এক্সপেরিমেন্টেশন স্টার্টেড। এই সময় প্রচুর পরীক্ষা নিরীক্ষা শুরু হলো। হাইলাইট করা আছে, আমি হাইলাইট করলাম, আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? প্লিজ রেসপন্ড। Yes, sir. Yes, sir. আচ্ছা, হপকিন্স উনি কি করেছিলেন? হপকিন্স অ্যাকচুয়ালি কম্বাইন্ড absolute precision of the individual image with a complex ordering of images and a new kind of metrical patterning. কি বললেন? আমরা একটু ভেঙে ভেঙে বলি। হপকিন্স কম্বাইন করলেন, উনি একসাথে মিক্স আপ করলেন অ্যাবসলিউট প্রিসিশন অফ দ্য ইন্ডিভিজুয়াল ইমেজ। ভালো করে খেয়াল করেন, প্রিসিশন, সেই যে ইমেজিস্টিক মুভমেন্ট, ইমেজিস্ট মুভমেন্টের কথা, কিন্তু ইমেজের প্রিসিশন, ক্ল্যারিটি, পরিষ্কার, স্বচ্ছ, স্পষ্ট ছবি, এর সাথে উনি কি যোগ করলেন? উইথ আ কমপ্লেক্স অর্ডারিং অফ ইমেজেস, একটা ছবির সাথে তার সাথে আরো অনেক জটিল ছবি তার অর্ডার যোগ করলেন। আ কমপ্লেক্স অর্ডারিং অফ ইমেজেস, একটা ছবির মধ্যে অনেকগুলো ছবি মিলে যাচ্ছে। একটা ছবি পরিষ্কার স্পষ্ট, কিন্তু সেই ছবির গভীরে আরো অনেকগুলো ছবি গভীর, ডিপ একটা ইফেক্ট দেবে। হপকিন্সের কবিতায় একটা ক্লিয়ার ইন্ডিভিজুয়াল ইমেজ থাকবে, সেই একটা ইমেজের গভীরে থাকবে কমপ্লেক্স অর্ডারিং অফ ইমেজেস, একটা ছবির ভিতরে আরো অনেকগুলো ছবি থাকবে। মানে আমরা পরিষ্কারভাবে একটা ছবি আমাদের সামনে ফুটে উঠবে, কিন্তু আমরা যদি একটু মাথা ঠান্ডা করে গভীরভাবে চিন্তা করি, তাহলে এই একটা ছবি অনেকগুলো কমপ্লেক্স ইমেজ অর্ডারিং ক্যারি করবে। একটা ছবি এরকম হাজার ছবিকে প্রতিনিধিত্ব করবে। এক গল্পে হাজার গল্পের ছায়া, এক ছবিতে অসংখ্য ছবির প্রতিচ্ছবি আমরা পাবো। সহজ কথায়
জিএম হপকিন্সের কবিতা সারফেস লেভেলে খুব সিম্পল মনে হবে, কিন্তু আমরা যখন গভীরভাবে চিন্তা করব তখন আমরা আরো ডিপ লেভেল, আরো গভীর অর্থ, লেয়ার বাই লেয়ার, আপনি যত চিন্তা করবেন আপনি তত গভীরে প্রবেশ করতে পারবেন। একটা সিম্পল একটা ছবি দিয়ে উনি আরো গভীর ছায়াছবির ইঙ্গিত দেন। সিম্পল একটা ছবি উনি এমন ভাবে আমাদের সামনে উপস্থাপন করবেন যেন একটা চলচ্চিত্র, পুরো একটা কম্প্রিহেন্সিভ ইনসিডেন্ট আমাদের মধ্যে চলে আসবে। একই সাথে উনি কবিতার, এটা তো ইমেজ গেল, ইমেজ রাইটিং স্টাইলে আ নিউ কাইন্ড অফ মেট্রিক্যাল প্যাটার্নিং, উনি একটা নতুন ধরনের ছন্দ আবিষ্কার করলেন, স্ট্রাং রিদম বলে অনেকে। আর নিউ কাইন্ড অফ মেট্রিক্যাল প্যাটার্নিং, এটা এর আগে কোথাও কেউ ব্যবহার করেনি, এটা হপকিন্সের নিজস্ব আবিষ্কার। সেই পুরাতন পেন্টামিটার, হেক্সামিটার, এগুলো সব বাদ দিয়ে উনি নতুন প্যাটার্ন, নতুন রিদম আবিষ্কার করলেন, যেভাবে আগে কেউ কখনো লেখেনি, এই রিদমে আগে কেউ কখনো লেখেনি। টোটালি নিউ ইনোভেশন বাই জিএম হপকিন্স। এইটা কবিদের মনে একটা অনেক বড় বিশাল একটা সাহস, হিম্মত নিয়ে আসলো। এর আগে কেউ কখনো সাহস পায়নি মিটার ব্রেক করতে, পেন্টামিটার, হেক্সামিটার, ট্রাইমিটার, টেট্রামিটার, তারা মানে ছন্দে আবদ্ধ থাকতো। রিদমিংটা এতই বেশি মানে মানে শৃঙ্খলাবদ্ধ করে ফেলতো যে কবিরা তাদের মন মতো কথা বলতে পারতো না, ইচ্ছা মতো যে কবিতা লিখ। হপকিন্স এসে সেই পুরো ধারণাটাকে বদলে দিলেন। উনি নতুন একটা মেট্রিক্যাল প্যাটার্নিং, নতুন ছন্দ আবিষ্কার করে দেখালেন, যেটা এর আগে কেউ কখনো করেনি। একজন কবির কতখানি স্বাধীনতা থাকা প্রয়োজন সেটা হপকিন্স দেখিয়েছেন। স্বাধীনতা না থাকলে পরীক্ষা নিরীক্ষা কি করে করবে, এবং পরীক্ষা নিরীক্ষা সব দিক থেকে করতে হবে, কবিতার ভাষা, কবিতার ছন্দ, সব দিক থেকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। এর আগে কেউ কখনো এত এত খেলাধুলা করেনি কবিতার ভাষা, কবিতার ছন্দ নিয়ে, যেভাবে ম্যানলি হপকিন্স করেছেন। জেরার্ড ম্যানলি হপকিন্স, উনি তার যুগে কদর পাননি, তার সময় তাকে কেউ মূল্য দেয়নি, কিন্তু উনি মৃত্যুবরণ করার 30 বছর, মোর দেন 30 ইয়ার্স আফটার, যখন তার কবিতার বই পাবলিশ হলো, তখন সবাই নড়ে চড়ে বসলো। অভাবনীয় কাব্য শৈলী, অসাধারণ প্রতিভা, অথচ উনি যখন বেঁচে ছিলেন তখন তাকে কেউ কদর করেনি। 1918 সালে পস্থুমাস পাবলিকেশন বাই অফ হিজ পোয়েট্রি এতটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল, জিএম হপকিন্স উনি এতটাই গুরুত্বপূর্ণ একজন কবি হয়ে গেলেন যে পরবর্তী যত আধুনিক কবি আছে সবাই জিএম হপকিন্সকে ফলো করা শুরু করলো। দ্য ইয়াং পোয়েটস অফ আর্লি 1950s, 1950-এর দশকে, 1950-এর দশক, 1950-এর দশক খেয়াল করেন, তখন কিন্তু বাংলাদেশে ভাষা আন্দোলনের সময় চলছে। 1950-এর দশক, যেটা 1952 সালে আমাদের ভাষার আন্দোলন হয়, সেই 1950s এর কথা বলছি, মানে খুব বেশি আগের ঘটনা না। কিন্তু 1950-এর দশকে যত ব্রিটিশ পোয়েট আছেন, যত কবি আছেন, ব্রিটিশ আমেরিকান পোয়েট আছে, তাদের সবার মধ্যেই আমরা হপকিন্সের ছায়া। মধ্যে উল্লেখযোগ্য অডেন, ডব্লিউ.এইচ. অডেন, একটু পরে আমরা তাকে নিয়ে আলোচনা করব। অডেন, স্টিফেন স্পেন্ডার, সেসিল ডে লুইস, এরা সবাই জিএম হপকিন্সের দ্বারা অনুপ্রাণিত। দে ওয়ার মাচ ইনফ্লুয়েন্সড বাই হপকিন্স অ্যাজ ওয়েল এজ বাই এলিয়ট। একটু আগে তো এলিয়টের কথা বললাম, এলিয়ট তো নিঃসন্দেহে ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিকেন্ট মডার্ন পোয়েট অফ ব্রিটিশ লিটারেচার, কিন্তু হপকিন্সের কথা আমাদের মনে রাখতে হবে। 1950-এর দশকে যত তরুণ কবি ছিলেন ব্রিটেনে, আমেরিকায়, তারা সবাই হপকিন্স এবং এলিয়ট দ্বারা অনুপ্রাণিত। দে আর অল ইন্সপায়ার্ড বাই হপকিন্স অ্যান্ড এলিয়ট। এখন হপকিন্স সম্পর্কে আপনারা যদি আরো ভালো করে জানতে চান, তাহলে তার কিছু কবিতা আপনাদের পড়া থাকলে ভালো হয়। জিএম হপকিন্সের এখানে 3টা কবিতা আছে, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন, সবই হচ্ছে 1918 সালে পাবলিশড করা। ওই কালেকশনের 3টা কবিতার নাম এখানে দেয়া আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন হপকিন্সের 3টা কবিতা। দ্য উইন্ড হোভার, দ্য রেক অফ দ্য ডয়েচল্যান্ড,
পাইড বিউটি। এগুলো হচ্ছে জিম হপকিন্সের বিখ্যাত 3টা কবিতা, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। লেটস মুভ অন। আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ আধুনিক ইংরেজি কবি, নেক্সট মডার্ন ইংলিশ পোয়েট, উইলিয়াম বাটলার ইয়েটস। তাকে আমরা সংক্ষেপে বলছি W.B. Yeats. Meanwhile, the remarkable career of Yeats, stretching across the whole modern period, showed how a truly great poet can reflect the varying development of his or her age, yet maintain an unmistakably individual accent. ইয়েটস, W.B. ইয়েটস হচ্ছেন এমন একজন বিশেষ কবি, হি ইজ সাচ এ স্পেশাল পোয়েট, যে উনার ক্যারিয়ারটা বিশাল। উনার ক্যারিয়ারটা আমরা যদি স্টাডি করি তখন আমরা দেখব যে W.B. ইয়েটস উনি নিজেই আধুনিক কবিতার ইতিহাস। একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আধুনিক কবিতায় যত রকম পরিবর্তন আমরা দেখি, প্রতিটা ধারায় W.B. ইয়েটস উনি কবিতা লিখেছেন। উনার ক্যারিয়ার, W.B. ইয়েটস এর পোয়েটিক ক্যারিয়ার, ইট স্ট্রেচেস অ্যাক্রস দ্য হোল মডার্ন পিরিয়ড। পুরো মডার্ন পিরিয়ড জুড়েই উনি কবিতা লিখে গেছেন। 19th সেঞ্চুরির শেষ থেকে শুরু করে 20th সেঞ্চুরির মাঝামাঝি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যন্ত, এই পার্টটাকে বলা হয় মডার্ন পিরিয়ড। 1890-এর দশক থেকে শুরু করে 1950-এর দশক, এই সময়টাকে বলা হয় আধুনিক পিরিয়ড, মডার্ন পিরিয়ড। এই সময় পুরোটা জুড়ে W.B. ইয়েটস কবিতা লিখে গেছেন। যতগুলো শিল্প আন্দোলন হয়েছে প্রতিটা শিল্প আন্দোলনের উপর ভিত্তি করে উনি কবিতা লিখেছেন। showed how a truly great poet can reflect the varying developments. উনি এমনই একজন জিনিয়াস পোয়েট যে উনি সব রকমের শিল্প আন্দোলনের পদ্ধতিতে, সবগুলো স্টাইল, সবগুলো ধ্যান ধারণা উনি ওনার কবিতায় প্রতিফলিত করেছেন। একই সাথে yet maintain an unmistakably individual accent, এবং একই সাথে তার একটা নিজস্ব ভাষা, নিজস্ব একটা ভঙ্গি, নিজস্ব একটা স্টাইল উনি তৈরি করে গেছেন। এটা কিন্তু সহজ কথা না। এতই ভার্সাটাইল, এত জিনিয়াস একজন পোয়েট, উনি প্রত্যেকটা স্টাইলে কবিতা লিখে গেছেন। উনি ট্রেন্ড, কবিতার যে ট্রেন্ড সেটাকে ফলো করেছেন। যখন যে ট্রেন্ড এসেছে উনি সেই ট্রেন্ডেই, সেই স্টাইলেই, সেই মুভমেন্টেই উনি কবিতা লিখেছেন। একই সাথে উনার যে নিজস্ব স্টাইল সেটাও বজায় রেখেছেন। W.B. ইয়েটসকে বলা হয় the greatest English speaking poet of his age, তার সময়ের সর্বশ্রেষ্ঠ কবি বলা হয়। W.B. ইয়েটসকে বলা হয় তার সমসাময়িক কবিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। যদিও অনেকে T.S. এলিয়টের এই নিয়ে বিতর্ক আছে যে কার গুরুত্ব বেশি, T.S. এলিয়টের গুরুত্ব বেশি নাকি W.B. ইয়েটস এর গুরুত্ব বেশি। দুজনেই ইংরেজি কবিতায় খুবই গুরুত্বপূর্ণ দুটি নাম, দুইজন দুই দিক থেকে সেরা। T.S. এলিয়ট, তারটা তো আমরা আলোচনা করেছি। W.B. ইয়েটস কেন অনন্য, কেন তাকে আমাদের পড়তে হবে? কারণ W.B. ইয়েটসকে যদি আমরা স্টাডি করি তাহলে পুরো কবিতার ইতিহাসকে আমাদের স্টাডি করা হয়ে যাবে। হি হিমসেলফ ইজ হিস্ট্রি। উনি একাই এত ভঙ্গিতে, এত স্টাইলে লিখেছেন, মনে হবে যে উনি এক এক সময় এক এক ভাবে লিখেছেন, কিন্তু তারপরও প্রতিটা স্টাইলে তার accent is identifiable. ইয়েটস সম্পর্কে আমরা কি বললাম, যে উনি সব ধরনের পদ্ধতিতে লিখেছেন, সব ধরনের আন্দোলনে তার লেখা কবিতা আছে। বিগিনিং অ্যামং দ্য অ্যাস্থেটিক্স অফ 1890s, যেটা আমরা লেকচার 9-এ আপনাদের সাথে আলোচনা করেছিলাম, যে অ্যাস্থেটিসিজম, শিল্প আন্দোলন। 1890-এর দশকে যখন অ্যাস্থেটিক্স মুভমেন্ট শুরু হলো, আর্ট ফর আর্টস সেক, যদি আপনাদের মনে থাকে, শিল্পের জন্য, যখন অ্যাস্থেটিক মুভমেন্ট শুরু হলো চারদিকে,
সবাই অ্যাস্থেটিক স্টাইলে লিখছে, অ্যাস্থেটিসিজম ফলো করে লিখছে, আর্ট ফর আর্ট সেক, আর্ট ফর আর্ট সেক, শিল্প শিল্পের জন্য, কবিতা কবিতার জন্য, এই বলে তখন সেই ঝোঁক চলছে। সেই ঝোঁকেও উনি লিখেছিলেন কবিতা, অ্যাস্থেটিক মুভমেন্টের স্টাইলে ডব্লিউ.বি. ইয়েটস কবিতা লিখেছেন। এরপর টার্নিং লেটার টু এ মোর টাফ অ্যান্ড স্পেয়ার আয়রনিক ল্যাঙ্গুয়েজ উইদাউট লুজিং হিজ ক্যারেক্টারিস্টিক ভার্বাল ম্যাজিক। এরপরে আমরা জানি ইমাজিস্ট মুভমেন্ট আসলো, উনি ইমাজিস্ট মুভমেন্টেও লিখেছেন, ইমাজিস্ট মুভমেন্টকে ফলো করে উনি লিখেছেন। এরপর রিভাইভাল অফ মেটাফিজিক্যাল পোয়েট্রির আন্দোলন এলো, ইন্টেলেকচুয়ালিটি, ইন্টেলেকচুয়াল কমপ্লেক্সিটি, উনি সেখানেও লিখলেন, আয়রনি, আয়রনিক ল্যাঙ্গুয়েজ নিয়েও লিখলেন। সব ধরনের ট্রেন্ড নিয়ে যতগুলো আন্দোলন হয়েছে সবগুলো আন্দোলনে উনার লেখা কবিতা আছে, সব স্টাইলেই উনি কবিতা লিখেছেন উইদাউট লুজিং হিজ ক্যারেক্টারিস্টিক ভার্বাল ম্যাজিক। এবং একই সাথে ওনার যে নিজস্ব একটা জাদুময়ী ক্ষমতা, একটা নিজস্ব ভঙ্গি, সেটাও তিনি বজায় রেখেছেন। ওয়ার্কিং আউট হিজ ওন নোশন অফ সিম্বলিজম, ফ্রেঞ্চ সিম্বলিস্ট পোয়েট্রি যখন আসলো তখন সেটাকে ফলো করে উনি লিখলেন, বরং সেই সিম্বলিজমটাকে উনি অন্য এক মর্যাদায় নিয়ে গেলেন। নিজস্ব সিম্বলিজম উনি নিয়ে পড়ে থাকলেন না, উনি সেটাকে আরো এক্সপেরিমেন্ট করলেন এবং একটা নিজস্ব সিম্বলিজম, প্রতীকবাদ উনি প্রতিষ্ঠা করলেন। and bringing them in different ways into his poetry, নানাভাবে তার কবিতায় আমরা তার নিজস্ব সিম্বলিজমটাকে লক্ষ্য করছি। ফরাসিরা দেখা যেত যে তাদের একটা স্টাইল ছিল, ডব্লিউ.বি. ইয়েটস উনি এই সিম্বল ক্রিয়েট করলেন, নিজস্ব অনেক সিম্বল, যেটা এর আগে কেউ কখনো ব্যবহার করেনি। খুবই সিম্পল কিছু আগে কখনো কেউ সিম্বলকে ব্যবহার করে। Developing in his full maturity a rich symbolic and metaphysical poetry, এই সিম্বল এবং মেটাফিজিক্স দুইটাকে কম্বাইন করলেন, ওনার লেখায় আমরা মেটাফিজিক্যাল পোয়েট্রিরও প্রভাব পাই, with its own curiously haunting cadences and its imagery both shockingly realistic and movingly suggestive. তার মানে ডব্লিউ.বি. ইয়েটসও টি.এস. এলিয়টের মতো খুব মানে বলে এটাকে, উনি সব দিক থেকেই প্রতিভাবান, সব্যসাচী একজন কবি, সব দিক থেকেই উনি সফল। যতগুলো শিল্প আন্দোলন হয়েছে, যতগুলো স্টাইল কবিতায় এসেছে, উনি সবগুলো স্টাইলে লিখেছেন, তার মধ্যে নিজস্বতা। পোয়েট্রিতে যে ইন্টেলেকচুয়াল কমপ্লেক্সিটি থাকা প্রয়োজন তা তার কবিতায় আছে। একইভাবে ইমাজিস্ট পোয়েট্রির যে শকিং রিয়েলিজম, ক্রিস্প, হার্ড, ক্ল্যারিটি, প্রেসিশন, এগুলো তার কবিতায় আমরা পাই। এবং মুভিংলি সাজেস্টিভ, ফ্রেঞ্চ সিম্বলিস্ট পোয়েট্রি যেমন আমাদেরকে বিভিন্ন রকম গভীর ইঙ্গিত দেয়, আয়রনি, ডিপ মিনিং, সেগুলো আমরা ডব্লিউ.বি. ইয়েটস এর কবিতায় পাই। মুভিংলি সাজেস্টিভ, ডব্লিউ.বি. ইয়েটস তার খুবই সহজ সরল কবিতা, আপনার একবার পড়ে মনে হবে অর্থটা এমন হতে পারে, কিন্তু আপনি যখন ভাববেন, ইফ ইউ থিঙ্ক ডিপলি, গভীরভাবে যখন চিন্তা করবেন, তখন তার যে গভীর অর্থ সেটা আপনার সামনে পরিষ্কার হবে। তার মানে উনি কিন্তু নিজেই ইতিহাস। ডব্লিউ.বি. ইয়েটস হি হিমসেলফ ইজ হিস্ট্রি অফ পোয়েট্রি। সেই কথাটাই এখানে বলা আছে যে ইয়েটসেস ওয়ার্ক, তার সমগ্র ক্যারিয়ার, ইজ ইটসেলফ এ হিস্ট্রি অফ ইংলিশ পোয়েট্রি। উনি নিজেই ইংরেজি কবিতার ইতিহাস। হি হিমসেলফ ইজ আ হিস্ট্রি অফ ইংলিশ পোয়েট্রি। আমরা যদি ইয়েটসের কবিতাগুলো পড়ি তাহলে পুরো ইংরেজি কবিতার ইতিহাস পড়া হয়ে যাবে। বিটুইন 1890 and 1959, 1890 সাল থেকে 1959 সাল পর্যন্ত, 1890 থেকে 1959 এই পর্যন্ত ইংরেজি কবিতায় যত রকম মতবাদ, যত রকম আন্দোলন হয়েছে, উনি সবগুলো আন্দোলনের সাথে জড়িত ছিলেন এবং উনি প্রতিটা স্টাইলে এক্সপেরিমেন্ট করেছেন, লিখেছেন। স্টিল হি ইজ অলওয়েজ ইয়েটস, তারপরেও তিনি ইয়েটস। ওনার নিজস্বতা সবসময়ই বজায় ছিল, ইউনিক, সবার থেকে আলাদা, অরিজিনাল অ্যান্ড ইনইমিটেবল, তাকে অনুকরণ করা যায় না। ইনইমিটেবল মানে হচ্ছে ইউ ক্যানট ইমিটেট,
ইয়েটস এমনই একজন ব্যতিক্রমধর্মী প্রতিভা যে তাকে অনুকরণ করা যেত না। তার লেখা একই সাথে সরল এবং একই সাথে জটিল। মনে হবে যে কি সহজভাবে সে কঠিন কঠিন কথাগুলো বলে দিচ্ছে। ঈর্ষণীয় একজন কবিতা প্রতিভা ডব্লিউ.বি. ইয়েটস। তাহলে আমরা ইয়েটস সম্পর্কে আমরা কিছু তথ্য জানলাম, হালকা সামান্য। ইয়েটস সম্পর্কে আপনারা আরো যদি জানতে চান, 3টা কবিতার নাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ডব্লিউ.বি. ইয়েটস এর 3টা কবিতা, 3 পোয়েমস। দ্য লেক আই লাভ ইনিসফ্রি, এটা আপনাদের সিলেবাসে আছে। 20th সেঞ্চুরি লিটারেচার 1 যখন পড়বেন তখন এই কবিতাটা আপনারা পড়বেন আশা করি, দ্য লেক আই লাভ ইনিসফ্রি। অথবা দ্য সেকেন্ড কামিং। দ্য সেকেন্ড কামিং হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটস এর সবচেয়ে বিখ্যাত কবিতাগুলোর মধ্যে একটা, দ্য সেকেন্ড কামিং। অবশ্যই আপনারা এটা পড়বেন, দ্য সেকেন্ড কামিং। এবং আরেকটা বিখ্যাত কবিতা লেডা অ্যান্ড দ্য সোয়ান, পাবলিশড ইন 1933। তাহলে আপনারা মোটামুটি আমেজটা পাবেন যে উনি এখানে দেখেন বিভিন্ন সময়ের ওনার কবিতা আস্তে আস্তে চেঞ্জ হয়েছে, ইভলভড হয়েছে, এবং একই সাথে তার যে নিজস্বতা সেটাও কিন্তু ম্যাচিউরড হয়েছে। That's all about W.B. Yeats. আমরা নতুন এক স্লাইডে এসেছি, আপনারা কি দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। ওকে সেবা, আপনি কি ফার্স্ট পয়েন্টটা পড়বেন? আমি হাইলাইট করছি, আপনি একটু ফার্স্ট পয়েন্টটা একটু পড়েন। In this poem, remembering the treatise, Donald Davy declared a neutral tone is nowadays preferred. That tone, the coolly clinical tone of W.H. Auden, dominated the poetry of the decade, but as it ended and World War II began. ওকে, থ্যাংক ইউ। ডোনাল্ড ডেভি একজন আধুনিক কবি। তার একটা বিখ্যাত কবিতা আছে, রিমেম্বারিং দ্য 30s। এই কবিতায় উনি আধুনিক কবিতার টোন, কবিতার যে ল্যাঙ্গুয়েজ টোন, সেই বিষয়ে কথা বলেছেন। সেই বিষয়ে কথা বলতে গিয়ে ডোনাল্ড ডেভি বলেছেন, a neutral tone is nowadays preferred. আধুনিক কবিতায় একটা নিউট্রাল টোন, একটা ভাষা আর কি, নট অ্যাগ্রেসিভ, নট এক্সট্রা ইমোশনাল, a neutral tone, মানে অবজেক্টিভ, একটা ডিটাচড টোন আমরা কবিতার ভাষায় পাই। দ্যাট টোন, দ্য কুলি ক্লিনিক্যাল টোন অফ W.H. Auden। এটা কার ভাষা? এই টোনটা হচ্ছে অ্যাকচুয়ালি W.H. Auden's ভাষা। W.H. Auden কার দ্বারা অনুপ্রাণিত? আমরা কিন্তু এর আগে আপনাদেরকে বলেছি যে W.H. Auden is actually inspired by G.M. Hopkins, T.S. Eliot, এদের দ্বারা তারা অনুপ্রাণিত। T.S. Eliot, G.M. Hopkins, এদের টোনটা ছিল সফট, নিউট্রাল, কুল, ঠান্ডা টোন। মানে এখানে অতিরিক্ত ইমোশন আমরা লক্ষ্য করি না, এখানে আমরা কেমন একটা ডিটাচড অবজেক্টিভ টোন আমরা লক্ষ্য করি। এই যে W.H. Auden's কথা আমরা বলছি, স্পেশালি ওই সময়ে W.H. Auden অনেক গুরুত্বপূর্ণ একজন কবি। বিশেষ করে আধুনিক কবিদের মধ্যে W.H. Auden অন্যতম গুরুত্বপূর্ণ। এবং তার কথা ডোনাল্ড ডেভি বলছেন যে W.H. Auden তার একটা গ্রুপ ছিল, ওনার একটা গ্রুপ ছিল, গ্রুপ অফ পোয়েটস, ওই সময় যারা মোটামুটি কবিতা লিখেছেন, তাদের একটা জেনারেল টোন ছিল, তারা এইভাবেই কবিতাগুলো লিখতেন। তাদের কবিতার ভাষাটা হচ্ছে কুল, ক্লিনিক্যাল টোন, একটা সফট কুল টোন। এখানে আপনারা এক্সট্রা ইমোশন, এক্সট্রা এক্সাজারেশন আপনারা খুঁজে পাবেন না।
এখানে সাবজেক্টিভিটির চাইতে অবজেক্টিভিটি, একটা ইম্পার্সোনাল টাচ আপনারা এখানে পাবেন। ইট ডমিনেটেড দ্য পোয়েট্রি অফ দ্য ডেকেড। দ্বিতীয় বিশ্বযুদ্ধ আসার আগ পর্যন্ত, বিশেষ করে 30-এর দশক, এই যে থার্টিজ মানে হচ্ছে 1930-এর দশক, 1930 থেকে 1939, 1930 থেকে 1939, 1930 to 1939, 1939 সালে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত এই সময়টাকে বলে থার্টিজ। এই থার্টিজে যত কবিতা, এই কবিদের একজন রিপ্রেজেন্টেটিভ হচ্ছেন ডব্লিউ.এইচ. অডেন। এই অডেনের স্টাইলটা আমরা বলছি কুল, ক্লিনিক্যাল, নিউট্রাল টোন। ডব্লিউ.এইচ. অডেন সম্পর্কে আমরা আরেকটু যদি জানতে চাই, ওনার কবিতাগুলো কেন আমরা বলছি কুল, ক্লিনিক্যাল টোন, আমরা তার কবিতাগুলো যদি একটু আইডিয়া নেই তাহলে বুঝতে পারবো। আপনারা যদি মানে পারেন তাহলে তার 3টা কবিতার নাম এখানে আছে, আপনারা পড়ার চেষ্টা করবেন। অ্যাজ আই ওয়াকড আউট ওয়ান ইভিনিং, 1937 সালে পাবলিশড হয়েছিল কবিতাটা। অসাধারণ একটা কবিতা, আমার খুব পছন্দের একটা কবিতা। অ্যাজ আই ওয়াকড আউট ওয়ান ইভিনিং, এখানে আপনারা দেখবেন টোন ইজ ভেরি কুল। সেম গোজ টু সেপ্টেম্বর 1st, 1939, 1939 সালে ওনার একটা কবিতা পাবলিশ হয়, সেপ্টেম্বর 1, 1939। কবিতার নামই সেপ্টেম্বর 1, 1939। এরপর 1952 সালে আমাদের দেশে যখন ভাষা আন্দোলন চলছে, ওই সময় ডব্লিউ.এইচ. অডেন একটা কবিতা পাবলিশ করেন, সেই কবিতার নাম দ্য শিল্ড অফ অ্যাকিলিস। যারা ক্লাসিক পড়ে আসছেন তারা অ্যাকিলিস সম্পর্কে জানেন। সেই অ্যাকিলিসের শিল্ড, তার উপর ভিত্তি করে ডব্লিউ.এইচ. অডেন একটা কবিতা লিখেছেন। এই কবিতাগুলো যখন আপনারা পড়বেন তখন আপনারা রিয়েলাইজ করতে পারবেন যে তার কবিতায় আপনারা কোনো এক্সট্রা ইমোশন, এক্সাজারেটেড রোম্যান্টিসিজম আপনারা খুঁজে পাবেন না। এখানে একটা ডিটাচড, ইম্পার্সোনাল, কুল, নিউট্রাল টোন আপনারা পাবেন। এবং ডব্লিউ.এইচ. অডেনকে আমরা বলছি যে থার্টিজের কবি যারা, থার্টিজের পোয়েট যারা, তাদের একজন রিপ্রেজেন্টেটিভ, এবং তাকেই মোটামুটি সবাই ফলো করত। অডেন ওয়ান অফ দ্য ইনফ্লুয়েন্সিয়াল পোয়েটস আমরা তার সময় বলতে পারি। এর আগের যুগে কে ছিলেন? এর আগের যুগে ছিলেন এলিয়েট, এর আগের যুগে ছিলেন জি.এম. হপকিন্স। জি.এম. হপকিন্স তো আগেই মারা গেছেন, কিন্তু তারপরেও 20-এর দশকে হচ্ছে 20-এর দশকের আগে 1918-এ আর 1918 সালে কিন্তু হপকিন্সের কবিতার বই পাবলিশ হয়। সেই হিসেবে প্রভাবটা আসে 1920-এ। 1922 সালে আমরা পেয়েছি টি.এস. এলিয়ট। 20-এর দশক এরা দুইজন মোটামুটি ইনফ্লুয়েন্স বজায় রেখেছিলেন। অডেনরা আসেন 1930-এর দশকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে। কুল, ক্লিনিক্যাল টোন যারা মোটামুটি সবাই ফলো করতেন, এটা বদলে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটা বদলে যায়। রমিনা আছেন? খাদিজা, রমিনা? ইয়েস স্যার, আছি। আচ্ছা, নেক্সট পয়েন্টটা একটু কাইন্ডলি পড়বেন, হাইলাইট করা আছে। The neutral tone gave way to the vehemence of what came to be known as the New Apocalypse. The poets of this movement, the most notable of whom was Dylan Thomas, owed something of their audacity and violence to the example of the French surrealist poets, painters who sought to express, often by free association, the operation of the subconscious mind. থ্যাংক ইউ ভেরি মাচ। একটু আগে আমরা অডেনদের কথা বললাম। অডেনদের বলতে ওই 30-এর দশকের কবিরা। অডেন মোটামুটি তাদের লিডারশিপ রোলে ছিলেন। তাদের টোনটা ছিল কুল, নিউট্রাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পুরো পৃথিবী ওলটপালট হয়ে গেছে। মানবতা সম্পর্কে মানুষের যে একটা ধারণা ছিল, সেই ধারণা ভেঙে চুরমার হয়ে গেছে। মানুষের সাথে মানুষের যে বিশ্বাস ছিল, সভ্যতা প্রতি মানুষের যে বিশ্বাস ছিল, সব ভেঙে চুরে একাকার। মানুষ কল্পনাও করতে পারেনি যে মানুষ মানুষের প্রতি এতটা হিংস্র হতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রবল ধ্বংসযজ্ঞ, পুরো পৃথিবী ওলটপালট। এখন এরকম অস্থির একটা সময়ে কিভাবে এই কুল, ক্লিনিক্যাল, ইম্পার্সোনাল, নিউট্রাল টোন কিভাবে বজায় রাখবে কবিরা? সেই জায়গায় এসে প্রচন্ড ভাবে প্রতিবাদ করলেন একজন কবি। পাশে তার ছবি দেয়া আছে, ডিলান থমাস। ডিলান থমাস এসে পুরো ভেঙে চুরে
এই কুল ক্লিনিক্যাল টোন, ইম্পার্সোনাল নিউট্রাল টোনকে উনি ভেঙে চুরে বিদায় করে দিলেন। আর নিউট্রাল টোন মানে প্রবল কর্কশ ভয়ঙ্কর একটা ভাষার জন্ম নিল কবিতায়। হোয়াট কেম টু বি নোন অ্যাজ দ্য নিউ অ্যাপোক্যালিপস। অ্যাপোক্যালিপস মানে কি? দুর্যোগ, ভয়ঙ্কর দুর্যোগ, যে দুর্যোগে সবকিছু ধ্বংস হয়ে যাবে। নিউ অ্যাপোক্যালিপস। দ্য পোয়েটস অফ দিস মুভমেন্ট, যেসব কবি, তরুণ কবি, এরা হচ্ছে সবাই এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞ দেখে এরা সবাই হতবাক। The poets of this movement, the most notable of whom was Dylan Thomas. Dylan Thomas কে আপনাদের মনে থাকার কথা, ইন্ট্রোডাকশন টু লিটারেচার পোয়েট্রিতে আপনাদের ডিলান থমাসের কবিতা ফার্ন হিল পড়ার কথা। ফার্ন হিল সম্পর্কে আপনাদের আইডিয়া থাকার কথা। সেই ডিলান থমাস উনি এসে এই কুল ক্লিনিক্যাল নিউট্রাল টোনকে একদম ঝেঁটিয়ে বিদায় করে দিলেন। ডিলান থমাস বললেন যে এই এই কুল ভাষায় আমাদের এখন কথা বলা সাজে না, সময়টা অস্থির, চারপাশে অস্থির পরিবেশ, সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। এই সময়ে একটা মানুষ কিভাবে একদম ঠান্ডা কুল ক্লিনিক্যাল নিউট্রাল টোনে সে কবিতা লিখবে? অস্থির সময়, অস্থির সময়ে কবিতার ভাষাও হতে হবে অস্থির, প্রবল, প্রচন্ড ভাষা। ডিলান থমাস এসে এই কুল নিউট্রাল টোনকে বাতিল করে দিলেন। owed something of their audacity and violence, মানে ডিলান থমাসের কবিতার ভাষায় আমরা এক ধরনের ভায়োলেন্স, এক ধরনের অডাসিটি, এক ধরনের দুঃসাহস, বর্বরতা আমরা খেয়াল করলাম। কবিতায় একটা প্রচন্ড ভায়োলেন্ট একটা টোন আমরা লক্ষ্য করছি। To the examples of the French surrealist poets and painters who sought to express, often by free association, the operation of subconscious mind. ডিলান থমাস এসে বললেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পৃথিবী, সবকিছু বদলে গেছে, এখন আর কবিতা ওই আগের মতো কুল নিউট্রাল টোনে লেখা সম্ভব না। A tone of great audacity. ডিলান থমাস উনি কার দ্বারা অনুপ্রাণিত? উনি ফ্রেঞ্চ সুরিয়ালিস্ট পোয়েটস যারা ছিলেন, পরাবাস্তববাদী কবি, ফরাসি কবিরা, এবং যারা পেইন্টার ছিলেন, দালি, বিশেষ করে দালি, এই সুরিয়ালিস্ট পেইন্টার্স, এরা এসে দে ট্রাই টু পোর্ট্রে দ্য অপারেশন অফ দ্য সাবকনশিয়াস মাইন্ড। আমাদের যে অবচেতন মন, আমাদের অবচেতন মনকে তারা তাদের ছবিতে, তাদের কবিতায় ফুটিয়ে তোলার চেষ্টা করলেন। এখন আমাদের অবচেতন মনের ভেতরে একটা লুকোনো বর্বরতা, একটা ভীষণ নৃশংসতা লুকানো থাকে। মানুষের ভেতরে বর্বরতা লুকিয়ে আছে। বাইরে বাইরে সে সভ্য, বাইরে বাইরে সে খুব সুশীল ভদ্র, কিন্তু ভেতরে ভেতরে তার মধ্যে একটা জন্তু বসবাস করে। তা না হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এত বর্বরতা, এত নৃশংসতা মানুষ কিভাবে দেখায়? কোটি কোটি মানুষ প্রাণ হারিয়েছে। কেউ কোনোদিন চিন্তা করেনি যে মানুষ মানুষের উপর এত ভয়ঙ্কর নির্যাতন, বর্বরতা চালাতে পারে। মধ্যযুগ হলে কোনো কথা ছিল না। এই বিংশ শতাব্দীতে এসে মানুষ এইভাবে মানুষের উপর অত্যাচার করতে পারে, তাহলে কিসের সভ্যতা, কিসের সুশীল, কিসের ভদ্র সমাজ? সবার সাবকনশিয়াসে এক একটা জন্তু বাস করে, এক একটা বর্বর পশু বাস করে। উই আর অ্যাকচুয়ালি ইনসাইড, আমাদের প্রত্যেকের মনের মধ্যে এক একটা জন্তু বাস করে। সেই জন্তু মোটেও সিভিলাইজড না, মোটেও সুশীল না, ভদ্র না। দ্যাট বিস্ট ইজ ভায়োলেন্ট। এখন সাবকনশিয়াস মাইন্ডকে উন্মুক্ত করে দিতে হবে কবিতার ভাষায়। এখন কবিতায় যদি আমি সেই সাবকনশিয়াস, আমাদের অবচেতন মনকে উন্মুক্ত করে দিই, তাহলে আমাদের ভেতরের জন্তুটাকে ছেড়ে দিতে হবে। এইরকম নিয়ম কানুন, মেকি ঠুনকো নিয়ম কানুনের শৃঙ্খলায় নিজেদেরকে বেঁধে রাখার কি প্রয়োজন? মানুষ তো সব ধ্বংস করে ফেলছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এখন আর মানুষের উপর মানুষের আর কোনো আস্থা নাই যে এরকম ধ্বংসযজ্ঞ চলতে পারে। সবকিছু তছনছ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, পুড়ে ছাই হয়ে যাচ্ছে, ফসলি জমি পুড়ে কয়লা হয়ে যাচ্ছে। এই জমিতে আর কখনো কোনো ফসল হবে না, ঘাস পর্যন্ত হবে না। এত ধ্বংসযজ্ঞ যে মানুষ করতে পারে, সেই মানুষ কিসের সভ্য, কিসের সুশীল, কিসের ভদ্র? মানুষের ভেতরে এক একটা জন্তু, মানুষরা ভেতরে ভেতরে এক একজন স্যাভেজ, ভায়োলেন্ট বিস্ট। ডিলান থমাস এসে বলছেন কবিতার ভাষা হতে হবে সেই জান্তব, কবিতার ভাষা হবে তীব্র, বর্বর, ভয়ঙ্কর।
সেই অর্ডেনের স্টাইলে এখন আর কবিতা লিখলে সেটা হবে না, মিথ্যা কথা বলা হবে। যুগের সাথে তাল মিলিয়ে সত্যি কথাটা বলতে হবে, এবং সত্যি কথা ইজ স্যাভেজ, বিস্টলি, ভায়োলেন্ট। কবিতায় ভায়োলেন্ট অডাসিয়াস টোন নিয়ে আসলেন। এখন ডিলান থমাস সম্পর্কে আপনারা আরেকটু যদি জানতে চান, ডিলান থমাস সম্পর্কে জানতে হলে এখানে 3টা কবিতার নাম আছে, আপনারা চাইলে আইডিয়া নিতে পারেন। ডিলান থমাস 1934-এ উনি কবিতা লিখেছিলেন লাইট ব্রেকস ওয়্যার নো সান শাইনস। 1940 লিখলেন, যেটা আপনাদের সিলেবাসে আছে, আপনাদের পড়া থাকার কথা। 1951 সাল ডু নট গো জেন্টল ইনটু দ্য গুড নাইট, ডিলান থমাসের খুবই বিখ্যাত একটা কবিতা। অন্তত এই কবিতাটা আপনারা পড়ার চেষ্টা করবেন। ডু নট গো জেন্টল ইনটু দ্য গুড নাইট, ডু নট গো জেন্টল ইনটু দ্য গুড নাইট, এই কবিতাটা আপনারা পড়ার চেষ্টা করবেন। আচ্ছা, আজান দিচ্ছে, আমরা 2 মিনিটের একটা ব্রেক নেই। 2 মিনিটস ব্রেক। ওকে, লেটস কন্টিনিউ। আমরা ছিলাম ডিলান থমাসে। ডিলান থমাস এসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের উদাহরণ টেনে বললেন যে এরকম একটা অস্থির সময়ে আমরা কিভাবে কুল ভায়োলেন্ট টোন নিয়ে আসলেন।
যেটা আমি আপনাদেরকে বললাম, যদি আপনাদের সুযোগ হয়, তার একটা কবিতা আছে, বিখ্যাত কবিতা, 1951 সালে লেখা, ডু নট গো জেন্টল ইনটু দ্যাট গুড নাইট। এটা আপনারা দেখবেন, তাহলে বুঝবেন তার কবিতায় ভাষাটা কেমন, টোনটা কেমন। ইউ উইল ফাইন্ড ভ্যালেন্স, অডেশিয়াস টোন ইন ডিলান থমাসের পোয়েমস। এখন উইথ দ্য কামিং অফ 1950s, মোটামুটি 40-এর দশক, ডিলান থমাস তার দলবল দ্য নিউ অ্যাপোক্যালিপস, তারা বেশ দাপটের সাথে শাসন করলেন। ওই সময়ে আমরা প্রচুর কবিতা পাই ভায়োলেন্ট টোন, একটা তীব্র বর্বর নৃশংসতা কবিতার ভাষায় আমরা লুকানো পাই। এখন 40-এর দশকটা শেষ হলো, 50-এর দশক যখন শুরু হচ্ছে, 1950s বলতে 1951 থেকে 1959, এই সময়ে with the coming of the 1950s, however, the pendulum swung back again. এই যে পেন্ডুলাম, যেমন অর্ডেনের টোনটা ছিল হচ্ছে কুল অ্যান্ড নিউট্রাল, তারপর সেটা বদলে হয়ে গেল ভায়োলেন্ট টোন। আবার পেন্ডুলাম সুইং ব্যাক করে কোথায় আসবে? আবার কুল নিউট্রাল টোনে ফেরত আসবে। কারা করলেন এটা? আ নিউ জেনারেশন অফ পোয়েটস, নতুন প্রজন্মের কবি, 1950-এর দশকে যারা কবি, তারা এই বিষয়টা নিশ্চিত করলেন যে এই ডিলান থমাসের যে ভায়োলেন্ট টোন, এটা অতিরিক্ত বেশি। মানে কবিতার টোন এতটা বর্বর, এতটা নৃশংস না হলেও হয়, এতটা ভায়োলেন্স কবিতার ভাষায়, কবিতার টোনে ঠিক মানাচ্ছে না। কারা ছিলেন সেই দলে? দ্যাট ইনক্লুডেড ডোনাল্ড ডেইভি, থর্নকন, ফিলিপ লার্কিন। ডোনাল্ড ডেইভি নামটা পরিচিত লাগছে না? এই যে একটু আগেই আমরা লাস্ট স্লাইডে কিন্তু এই ডোনাল্ড ডেভির কথা বলেছি, এই যে রিমেম্বারিং দ্য 30s, যেখানে উনি অর্ডেনের কুল ক্লিনিক্যাল টোনের কথা বলেছিলেন। আ নিউ জেনারেশন অফ পোয়েট, নতুন এক প্রজন্মের নতুন কবিরা আসলো। কারা? ডোনাল্ড ডেভি, থর্নকন অ্যান্ড ফিলিপ লার্কিন। ফিলিপ লার্কিন, এই নামটা মনে রাখেন, ফিলিপ লার্কিন, ফিলিপ লার্কিন। এই ফিলিপ লার্কিন হচ্ছে নতুন লিডার। এতদিন ডিলান থমাস ছিল, এখন ফিলিপ লার্কিন আসলেন। 30-এর দশকে লিডার ছিলেন ডব্লিউ.এইচ. অর্ডেন। আমি ছবি দেখাচ্ছি আপনাদেরকে আবার। 30-এর দশকে লিডার ছিলেন ডব্লিউ.এইচ. অর্ডেন। 40-এর দশকে ডিলান থমাসরা তখন প্রভাব বিস্তার করে গেছেন। 50-এর দশকে ফিলিপ লার্কিনরা রাজত্ব করছেন। ফিলিপ লার্কিন, ফিলিপ লার্কিনের দলবল, এই ফিলিপ লার্কিনরা দে রিয়েক্টেড এগেইনস্ট দ্য ভার্বাল এক্সেস অফ ডিলান থমাস। এই ডিলান থমাস এসে যে ভার্বাল এক্সেস করছেন, তারা বলছে যে ডিলান থমাসের টোন, এই ভায়োলেন্ট টোন অনেকটা এক্সেস হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, বেশি বেশি। ডিলান থমাস ওনার যে কবিতার ভাষায় যে বর্বরতা, নৃশংসতা, ভায়োলেন্ট অডেশিয়াস টোন, ইট ইজ টু মাচ ফর পোয়েট্রি। কবিতার ভাষা এমন হওয়া উচিত না। কারা বলছেন? ফিলিপ লার্কিনের দল বলছে। ফিলিপ লার্কিনরা বলছে যে ডিলান থমাস, এডিথ সিটওয়েল, এরা হচ্ছে ওই নিউ অ্যাপোক্যালিপস, গত স্লাইডে যেটা বললাম, দ্য নিউ অ্যাপোক্যালিপস। এই দ্য নিউ অ্যাপোক্যালিপস, এরা তো 40-এর দশকে কবিতার জগৎ শাসন করেছে। এদের ভাষাটা হচ্ছে এক্সেস, অডেশাস, ভায়োলেন্ট টোন, এটা এক্সেস, অতিরিক্ত। দ্য ভার্বাল এক্সেস অফ ডিলান থমাস, এডিথ সেটওয়েল অ্যান্ড আদার্স, এদের বিরুদ্ধে তারা রিয়াকশন জানালেন। তারা ডিলান থমাস, এই দ্য নিউ অ্যাপোক্যালিপস, তাদের যে ভায়োলেন্ট টোন, সেটাকে তারা বর্জন করলেন। বর্জন করলে কোথায় গেলেন? দ্য মুভমেন্ট। লার্কিনরা তাদের গ্রুপের নাম দিলেন দ্য মুভমেন্ট। দ্য মুভমেন্ট, লার্কিনদের গ্রুপের নাম হচ্ছে দ্য মুভমেন্ট। ডিলান থমাসদের গ্রুপের নাম ছিল দ্য নিউ অ্যাপোক্যালিপস, লার্কিনদের গ্রুপের নাম দ্য মুভমেন্ট। দ্য মুভমেন্টের অনুসারী যারা, as this new group came to be called, they aimed once again for a neutral tone. আবার তারা ওই যে ডব্লিউ.এইচ. অর্ডেনের নিউট্রাল টোনে ফেরত গেলেন। লার্কিনরা এসে সেই ডব্লিউ.এইচ. অর্ডেনের যে টোনটা, কুল, নিউট্রাল, ইম্পার্সোনাল টোন, সেই টোনে আবার ফেরত গেলেন।
30-এর দশকে কুল নিউট্রাল টোন, 40-এর দশকে ভায়োলেন্ট টোন, তারপর 50-এর দশকে আবার কুল টোন, আবার ফেরত আসলেন দ্য মুভমেন্ট, এই গ্রুপ, দে রিটার্ন টু আ নিউট্রাল টোন, দ্য কুল নিউট্রাল। একই সাথে পিউরিটি অফ ডিকশন, মুভমেন্ট গ্রুপের সদস্যরা বলছে যে কবিতার ভাষা হতে হবে পিওর, এতে কোনো এক্সট্রা আননেসেসারি এক্সাজারেটেড কোনো অংশ থাকার কোনো প্রয়োজনীয়তা নাই। কবিতার ভাষা, শব্দ হতে হবে পিওর, হোয়াট এভার ইজ নেসেসারি ইট শুড বি দেয়ার, ইন উইচ টু রেন্ডার অ্যান আনপ্রেটেনশিয়াস ফিডেলিটি টু এক্সপিরিয়েন্স, আমাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতার আলোকেই লয়াল থেকে, বিশ্বাসী থেকে, কোন রকম প্রিটেনশন ছাড়া, কোন রকম ভনিতা এক্সাজারেশন ছাড়া কবিতা লিখতে হবে। এই যে আনপ্রিটেনশিয়াস ফিডেলিটি টু এক্সপিরিয়েন্স, এই কথাটা বলেছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ উনি বলেছিলেন যে ফিডেলিটি টু হিউম্যান এক্সপিরিয়েন্স, আমাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতার আলোকেই আমরা কবিতা লিখব, এখানে কোনো ভনিতা থাকবে না, কোনো মিথ্যা থাকবে না, কোনো এক্সট্রা আননেসেসারি কোনো এলিমেন্ট থাকবে না। কবিতার ভাষা হতে হবে শুদ্ধ, আমাদের চিন্তা ভাবনার ভাষা, একদম পিওর, লয়াল টু আওয়ার থটস, আওয়ার এক্সপিরিয়েন্স, আমাদের দৈনন্দিন জীবনের যে অভিজ্ঞতা সেটার প্রতি বিশ্বাসী থেকে, লয়াল থেকে, ফিডেল মানে কি লয়াল, বিশ্বাসী থাকতে হবে, মানে নিজের অভিজ্ঞতার সাথে বেইমানি করা যাবে না। আপনি যা প্রত্যক্ষ করছেন, হোয়াট এভার ইউ আর এক্সপিরিয়েন্সিং, আপনার অভিজ্ঞতা যা বলে, আপনি আপনার সেই অভিজ্ঞতার আলোকেই কবিতা লিখবেন। আপনি যে বিষয়ে আপনার অভিজ্ঞতায় নাই, আপনি ওই বিষয় নিয়ে কবিতা লিখবেন না। কেন আপনি বানিয়ে বানিয়ে মিথ্যে কথা লিখবেন? যেই ঘটনা, যেই এক্সপিরিয়েন্স আপনি ঘটে নাই, সেই ঘটনা আপনি কেন বানিয়ে বানিয়ে মিথ্যে করে লিখবেন? তাহলে তো সত্যিটা আসবে না। বরং আপনি যা কিছু আপনার অভিজ্ঞতার আলোকে পেয়েছেন, আপনার অভিজ্ঞতা যা বলে, সেই অভিজ্ঞতার বিশ্বাসী থেকে, লয়াল থেকে, ফিডেল থেকে আপনি একদম কোন রকম ভনিতা ছাড়া কবিতা লিখবেন। আপনার কবিতার ভাষায় কোন রকম শো অফ, প্রিটেনশন, কোনো ভনিতা, কোনো মিথ্যা কথা, কোনো এক্সাজারেশন, অতিরঞ্জন থাকবে না। আপনার কবিতার ভাষা হতে হবে 100% পিওর। আপনার অভিজ্ঞতা আপনার কবিতার যোগান দেবে। আপনি যা এক্সপিরিয়েন্স করেছেন, আপনার অভিজ্ঞতায় অনুযায়ী আপনি যা পেয়েছেন, সেটার উপর ভিত্তি করেই আপনি কবিতা লিখবেন। কবিতা হতে হবে শুদ্ধ, নিজের সাথে কখনো নিজে বেইমানি করা উচিত না। পোয়েট ইজ অলওয়েজ লয়াল টু হিমসেলফ। এই কথাটা কারা বলছেন? লার্কিনরা, ফিলিপ লার্কিনরা। ফিলিপ লার্কিনদের গ্রুপের নাম কি? দ্য মুভমেন্ট। দ্য মুভমেন্ট গ্রুপে কারা ছিল? ফিলিপ লার্কিন ছিলেন লিডারদের মধ্যে একজন, তার সাথে ছিলেন ডোনাল্ড ডেভি, থর্নকন। তাদের কথা কি ছিল? দে রিটার্ন টু নিউট্রাল টোন অফ অডেন। তাদের আর কি কি কথা ছিল? পিউরিটি অফ ডিকশন, কবিতার ভাষা একদম শুদ্ধ হতে হবে, এতে কোনো এক্সট্রা আননেসেসারি কোনো এক্সাজারেশন যেন না থাকে। এবং মূল উদ্দেশ্য কি থাকবে? হিউম্যান এক্সপিরিয়েন্স, আমাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা, আমাদের যে সত্যিকারের অভিজ্ঞতা, প্রকৃত সত্য অভিজ্ঞতা, সেটাকে একদম লয়াল, একদম বিশ্বাসী ভাবে, ট্রুথফুলি সেটাকে কবিতার ভাষায় ফুটিয়ে তুলতে হবে। মুভমেন্টের ছিল এই বক্তব্য। এই দ্য মুভমেন্ট গ্রুপের মধ্যে যার অবদান আপনাদেরকে মাথায় রাখতে হবে, উনি ফিলিপ লার্কিন। ফিলিপ লার্কিন হচ্ছে দ্য মুভমেন্ট গ্রুপের ওয়ান অফ দ্য লিডার্স। ওনার কিছু কবিতার নাম এখানে আছে, 3টা কবিতার নাম আছে, আপনারা দেখে নেন। 1950 সালে ওনার একটা বিখ্যাত কবিতা আছে টোডস। 1960-তে উনি একটা কবিতা লিখেন MCMXIV, এটা হচ্ছে রোমান ল্যাঙ্গুয়েজে, রোমান অ্যালফাবেটে লেখা, রোমান নিউমেরিক। এই MCMXIV মানে হচ্ছে 1914 সালের উপর ভিত্তি করে উনি একটি কবিতা লিখেন, যা 1960 সালে পাবলিশড হচ্ছে। 1971 আমাদের দেশে যখন মুক্তিযুদ্ধ চলছে, তখন লার্কিনের একটা কবিতা পাবলিশড হয়, দিস বি দ্য ভার্স। যদি আপনাদের সুযোগ থাকে আপনারা পড়ে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে লার্কিন তার গ্রুপকে ইন্সপায়ার করেছিলেন টু রিটার্ন টু অডেন্স নিউট্রাল টোন। টোন আবার নিউট্রাল টোনে ফেরত আসলো,
কবিতার ভাষায় শুদ্ধতা, পিউরিটি ফেরত আসলো, এবং পোয়েট্রি তার সোর্স হিসেবে হিউম্যান এক্সপিরিয়েন্স, ট্রু এক্সপিরিয়েন্সকে আশ্রয় করা হলো, an unpretentious fidelity to experience. তাহলে আমরা কিন্তু তিনটা গ্রুপ কিন্তু পাচ্ছি। 30-এর দশকে ছিলেন, এই যেখানে ছবি আছে, W.H. Auden। 40-এর দশকে ছিলেন দ্য নিউ অ্যাপোক্যালিপস, ডিলান থমাস, এডিথ সিটওয়েলরা। আর 50-এর দশকে, in 1950s, দ্য মুভমেন্ট, নতুন দল, লার্কিন। আজকের ক্লাসের লাস্ট স্লাইড, ওয়েলকাম টু দ্য লাস্ট স্লাইড অফ টুডেজ লেকচার। এই লেকচারে এটা দিয়ে আমরা আজকে আমাদের আলোচনা শেষ করব। লার্কিন, তার আরো কিছু অবদান আমাদের জানা জরুরি, সেটা আপনারা দেখছেন এই প্রথম পয়েন্টে আপনারা পাবেন। লার্কিন, ফিলিপ লার্কিন, যার কথা এই যে একটু আগে আমরা আলোচনা করছিলাম, ফিলিপ লার্কিন। লার্কিন, ইটস মোস্ট নোটেবল এক্সপোনেন্ট, মানে দ্য মুভমেন্ট গ্রুপের সবচেয়ে সক্রিয় সদস্য ছিলেন লার্কিন, ফিলিপ লার্কিন। ওনার একটা বিশেষ অবদান আছে কবিতায়। The imported modernism of Pound and Eliot. লার্কিন উনি কি করলেন? এক্সপ্লিসিটলি, সরাসরি রিজেক্ট করলেন, বাতিল করে দিলেন দ্য ইম্পোর্টেড মডার্নিজম, আমদানিকৃত আধুনিকতা, আমদানিকৃত আধুনিকতা অফ পাউন্ড অ্যান্ড এলিয়ট। এজরা পাউন্ডের কথা আমরা ক্লাসের শুরুতে বলেছিলাম। এজরা পাউন্ড, আমেরিকান কবি, টি.এস. এলিয়ট, এরা সবাই বাইরের দেশ থেকে, ভিনদেশি সাহিত্য থেকে আধুনিকতাটাকে আমদানি করেছিলেন। Both Ezra Pound and T.S. Eliot, they imported modernism from foreign literature. বাইরের দেশের, বিদেশি সাহিত্য থেকে তারা আধুনিকতা আইডিয়াটাকে আমদানি করেছিলেন। লার্কিন সেই আমদানিকৃত স্বাধীনতাকে বাতিল করে দিলেন, রিজেক্ট করে দিলেন। এটা হচ্ছে লার্কিন, ফিলিপ লার্কিনের একটা বিশেষত্ব। উনি কি করছেন? হি ইজ রিজেক্টিং। উনি কি রিজেক্ট করে দিচ্ছেন, কি বাতিল করে দিচ্ছেন? ইম্পোর্টেড মডার্নিজম, আমদানি করা যে স্বাধীনতা, আধুনিকতা, আমদানিকৃত আধুনিকতাকে উনি বাদ দিয়ে দিচ্ছেন। কারা আমদানি করেছিলেন? আজরা পাউন্ড, টি.এস. এলিয়ট। এলিয়ট, পাউন্ড, তারা যে আধুনিকতাটাকে কবিতায় প্রচলন করেছিলেন সেটা বাইরের বিদেশি সাহিত্য থেকে আমদানিকৃত আধুনিকতাকে বাদ দিয়ে দিলেন। তাহলে উনি কোন আধুনিকতাকে ফলো করছেন? He was in favor of a native tradition. লার্কিন এই পাউন্ড আর এলিয়টের ধারা, পাউন্ড এলিয়টকে বাদ দিয়ে উনি কাকে ফলো করছেন? লার্কিন কিন্তু এজরা পাউন্ড, টি.এস. এলিয়ট তাদেরকে ফলো করছেন না। উনি কাকে ফলো করছেন? He is in favor of a native tradition represented in his century by থমাস হার্ডি। এই যে পাশের ছবিটা আছে, থমাস হার্ডি, আশা করি নামটা মনে আছে। আমরা যখন ভিক্টোরিয়ান নভেলিস্ট পড়ছিলাম তখন কিন্তু আমরা থমাস হার্ডির নাম পড়েছি। টেস অফ ডারবারভিলস, রিটার্ন অফ দ্য নেটিভস, সেই জায়গায় কিন্তু হার্ডিকে আমরা একজন ভিক্টোরিয়ান নভেলিস্ট হিসেবে পড়াশোনা করেছি। কিন্তু এখন আমরা থমাস হার্ডিকে একজন আধুনিক কবি হিসেবে ট্রিট করছি। নাও উই আর ট্রিটিং থমাস হার্ডি অ্যাজ আ মডার্ন পোয়েট। এবং থমাস হার্ডি এইখানে এসে গুরুত্ব পেলেন লার্কিনের হাত ধরে। লার্কিন এসে এজরা পাউন্ড, টি.এস. এলিয়টের থেকেও বেশি গুরুত্ব দিচ্ছেন কাকে? থমাস হার্ডিকে। থমাস হার্ডি ইজ নাও গেটিং ইম্পর্টেন্স। কেন থমাস হার্ডিকে লার্কিন গুরুত্ব দিচ্ছেন? কারণ থমাস হার্ডি তার কবিতায় হি ব্রট নেটিভ ট্রেডিশন। থমাস হার্ডি উনিও আধুনিকতা নিয়ে এসেছেন ইংরেজি সাহিত্যে, এবং এই আধুনিকতাটা হচ্ছে স্বদেশী,
নেটিভ, ইংল্যান্ডের নিজস্ব আধুনিকতা। আজরা পাউন্ড, এলিয়ট, ওনারা কবিতায় আধুনিকতা নিয়ে এসেছেন বিদেশি সাহিত্য থেকে, ফরেন লিটারেচার থেকে। আর থমাস হার্ডি, উনি আধুনিকতাটাকে নিয়ে আনলেন তার দেশীয় ট্র্যাডিশন থেকেই, নেটিভ ব্রিটিশ ট্র্যাডিশন থেকেই উনি আধুনিকতাটাকে বের করে নিয়ে এসেছেন। যেহেতু থমাস হার্ডি স্বদেশী আধুনিকতায় বিশ্বাসী, এই জন্য লার্কিন হার্ডিকে সাপোর্ট করছেন। পাউন্ড, এলিয়ট তারা বিদেশি আধুনিকতায় বিশ্বাসী, এই জন্য তাদেরকে লার্কিন বর্জন করছেন। লার্কিন বর্জন করছেন আজরা পাউন্ড অ্যান্ড টি.এস. এলিয়টকে, কারণ তারা বিদেশি আধুনিকতায় বিশ্বাসী। লার্কিন কাকে ফলো করছেন? লার্কিন থমাস হার্ডিকে ফলো করছেন। কেন? বিকজ থমাস হার্ডি রিপ্রেজেন্টেড আ নেটিভ ট্র্যাডিশন। বাইরের থেকে আমদানি করা না, এই আধুনিকতা হচ্ছে স্বদেশী, তাদের নিজস্ব কালচার, নিজস্ব সংস্কৃতি থেকেই বের হয়ে এসেছে। আর নেটিভ ট্র্যাডিশন, মডার্নিজম ফ্রম আ নেটিভ ট্র্যাডিশন। অতএব আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ নাম যোগ হচ্ছে থমাস হার্ডি। ফিলিপ লার্কিন কাকে ফলো করছেন? ফিলিপ লার্কিন, আমরা বললাম গুরুত্বপূর্ণ একজন কবি আধুনিক কবিতায়। ফিলিপ লার্কিন কাকে ফলো করছেন? থমাস হার্ডি। আশা করি দেখতে পাচ্ছেন। থমাস হার্ডি উনি একজন ভিক্টোরিয়ান সাহিত্যিক, ভিক্টোরিয়ান অথর, কিন্তু নভেলিস্ট হিসেবে আমরা যদিও আমরা তাকে ভিক্টোরিয়ান নভেলিস্ট বলছি, কিন্তু কবি হিসেবে থমাস হার্ডি একজন মডার্ন পোয়েট, 20th সেঞ্চুরি পোয়েট। তার কিছু গুরুত্বপূর্ণ কবিতা আছে, এখানে 3টা কবিতার নাম আছে, আপনারা যদি সম্ভব হয় তাহলে একটু জেনে নেবেন। দ্য ভয়েস কবিতাটা পাবলিশ হয় 1912-13-এ। ওই সেম টাইমে, একই সময়ে থটস অফ ফিনা অ্যাট নিউজ অফ হার ডেথ এবং দ্য অক্সেন, এই কবিতাগুলো থেকে আমরা মোটামুটি আইডিয়াটা পাই যে থমাস হার্ডি কিভাবে তার নিজস্ব দেশীয় যে ঐতিহ্য নেই, আধুনিকতা ইংরেজি কবিতার মধ্যে নিয়ে আসলেন। The way Thomas Hardy brought modernism, he derived modernism from native tradition. Thomas Hardy derived their modernism from native tradition. দেশীয় ঐতিহ্য থেকে উনি তাদের দেশীয় আধুনিকতাটাকে তুলে এনেছেন, এবং এই জন্য লার্কিন হার্ডিকে ফলো করছেন এবং তাকে সম্মান জানাচ্ছেন। লার্কিন ইজ অ্যাকসেপ্টিং হার্ড। শুধুমাত্র ফিলিপ লার্কিনই যে হার্ডিকে ফলো করছেন তা না, আরেকজন গুরুত্বপূর্ণ আধুনিক কবি সেইমাস হেনি। সেইমাস হেনি, এই যে আশা করি দেখতে পাচ্ছেন, বয়স্ক ভদ্রলোক সেইমাস হেনি, উনিও হার্ডিকেই ফলো করেছেন। থমাস হার্ডি, he inspired not only Philip Larkin but also Seamus Heaney and Tony Harrison, এদেরকে উনি ইন্সপায়ার করেছেন। That tradition now flourishes in other of the younger poets. ওই সময় তারা তরুণ কবি ছিলেন এবং তারা লার্কিনের মতোই থমাস হার্ডির নেটিভ ট্র্যাডিশন দ্বারা অনুপ্রাণিত। ফিলিপ লার্কিন, টনি হ্যারিসন, সেমাস হেনি, এরা হার্ডিস নেটিভ ট্র্যাডিশন। আদার অফ দ্য ইয়াঙ্গার পোয়েটস, এর পরবর্তীতে আরো তরুণ কবি তারা ইংরেজি কবিতাকে সমৃদ্ধ করেছেন। ফলোইং দ্য এক্সাম্পল অফ ক্রেগ রেন and taking their name, the Martian school from his poem, A Martian sends a postcard home once again, look to the painters for their inspiration. আবারও এই তরুণ কবিরা তারা কবিতার জন্য ইন্সপিরেশন নিচ্ছেন পেইন্টারদের কাছ থেকে। মানে আমরা প্রতি যুগে যুগেই দেখেছি, আপনাদের যদি মনে থাকে যে যুগে যুগে সবসময় কবিরা দেখবেন যে তারা চিত্রশিল্পী, পেইন্টারদের কাছ থেকে তারা অনুপ্রাণিত হয়েছেন।
বিশেষ করে আধুনিক কবি যারা যারা মডার্ন পোয়েট, তারা সবাই পেইন্টারদের দ্বারা অনুপ্রাণিত। ইমপ্রেশনিস্ট, পোস্ট ইমপ্রেশনিস্ট, কিউবিস্ট, সুরিয়ালিস্ট, যুগে যুগে চিত্রকলার সাথে কবিতার একটা বেশ ঘনিষ্ঠ সম্পর্ক আপনারা লক্ষ্য করবেন যদি একটু ভালো করে খেয়াল করেন। একটু ভালো করে লক্ষ্য করলেই দেখবেন যে যুগে যুগে সবসময় কবিরা চিত্রকরদের দ্বারা অনুপ্রাণিত, ইন্সপায়ার্ড। একদম শুরু থেকে আসে, এলিয়ট থেকে শুরু করে। এলিয়ট, এই যে এলিয়ট নিয়ে আমরা যখন পড়াশোনা করছিলাম, দেখেন এই যে লেখা আছে, they were influenced by French impressionist, post-impressionist, cubist painters. টি.এস. এলিয়টরা, তারা এই ফ্রেঞ্চ ইমপ্রেশনিস্ট, পোস্ট ইমপ্রেশনিস্ট, কিউবিস্ট পেইন্টার যারা ছিল, চিত্রকর, তাদের পেইন্টিং দ্বারা তারা অনুপ্রাণিত। সেই পেইন্টিং দ্বারা অনুপ্রাণিত হয়ে তারা কবিতায় পরিবর্তন নিয়ে আসলেন। তারা অনুপ্রেরণা নিচ্ছেন হচ্ছে চিত্রকলা থেকে, পেইন্টিং থেকে। সেই পেইন্টিং থেকে অনুপ্রেরণা নিয়ে তারা কবিতায় পরিবর্তন নিয়ে আসছেন। এর পরবর্তীতে আমরা যখন ডিলান থমাসের ভায়োলেন্ট টোন নিয়ে কথা বললাম, অডাসিয়াস ভায়োলেন্ট টোন, এক্সেস ভায়োলেন্স, এই টোন নিয়ে যখন কথা বললাম, আমরা বলেছিলাম যে তারা কোথা থেকে অনুপ্রেরণা পেল, যে দে টুক ইন্সপিরেশন ফ্রম, এই যে দ্য নিউ অ্যাপোক্যালিপস, ডিলান থমাসের গ্রুপ দ্য নিউ অ্যাপোক্যালিপস, সরি, ডিলান থমাসের গ্রুপ দ্য নিউ অ্যাপোক্যালিপস, তারা কোথা থেকে এই সাহস পেল এরকম ভায়োলেন্ট টোন দিয়ে কবিতা লেখার? অ্যাকচুয়ালি দে ওয়ার ইন্সপায়ার্ড বাই ফ্রেঞ্চ সুরিয়ালিস্ট পোয়েটস অ্যান্ড পেইন্টার্স। এবং পরবর্তীতে এই ক্রেগ রেইন, এরা, তারা দে আর অলসো টেক পেইন্টার্স ফর দেয়ার ইন্সপিরেশন। তাদের কবিতার অনুপ্রেরণার জন্য, ইন্সপিরেশনের জন্য তারা পেইন্টারদের কাছে ঋণী। তার মানে চিত্রকলা, পেইন্টিং, স্পেশালি আমরা আজকে তো মডার্ন পোয়েট্রি নিয়ে কথা বলছি, 20th সেঞ্চুরি পোয়েটস এন্ড পোয়েট্রি, মানে একদম শুরু থেকেই, একদম গোড়া থেকে শেষ পর্যন্ত, 1890 এর দশক থেকে 1950 এর দশক পর্যন্ত, এই সময় পুরোটা কবিতা, কবিরা, দে আর ডিরেক্টলি ইনফ্লুয়েন্সড বাই দ্য পেইন্টার্স। আমরা অ্যাস্থেটিক্স মুভমেন্ট যখন ছিল, তখনও আর্ট ফর আর্ট সেক, আর্ট ফর আর্ট সেক যখন আন্দোলন শুরু হলো, তখনও তারা, কবিরা একদম সরাসরি পেইন্টারদের দ্বারা ইন্সপায়ার্ড। তারপর আমরা ইমেজিস্ট মুভমেন্ট যেটা বললাম, ইমেজিস্ট মুভমেন্ট, এখানে নামের সাথেই তো ইমেজ জড়িত। ইমেজিস্ট মুভমেন্ট এখানে তো সরাসরি এরা পেইন্টারদের দ্বারা অনুপ্রাণিত। পরবর্তীতে এই ফ্রেঞ্চ সিম্বলিজম, এখানেও তারা পেইন্টিংস দ্বারা অনুপ্রাণিত। মানে প্রতিটা ধাপে ধাপে আমরা এই ব্যাপারে মোটামুটি নিশ্চিত হতে পারি যে অল দ্য মডার্ন পোয়েটস, দে আর ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ইন্সপায়ার্ড বাই দ্য কন্টেম্পোরারি পেইন্টার্স। সমসাময়িক চিত্রশিল্পীদের দ্বারা তারা ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা প্রভাবিত, অনুপ্রাণিত। সো দিস ইজ অল। এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। তাহলে আমরা যদি একদম সংক্ষেপ করি, আজকে আমরা কয়েকজন মডার্ন কবির অবদান নিয়ে মূলত আলোচনা করলাম। 20th সেঞ্চুরি পোয়েটস, আমরা দ্য নেমস টু রিমেম্বার, কাদের নাম আমাদের অবশ্যই মনে রাখতে হবে, কাদের অবদান আমাদের অবশ্যই মনে রাখতে হবে। দ্য নেমস টু রিমেম্বার, কাদের কাদের নাম আমাদের মনে রাখা জরুরি। নামগুলো আমরা তাহলে আবার একটু রিভাইজ করি। টি.এস. এলিয়ট, জেরার্ড ম্যানলি হপকিন্স, পুরো নামই বলি, থমাস টার্ন এলিয়ট অর টি.এস. এলিয়ট, ছবি দেখে রাখেন, মনে থাকবে ভালো। জেরার্ড ম্যানলি হপকিন্স, জি.এম. হপকিন্স, থমাস হার্ডি, ডব্লিউ.বি. ইয়েটস, উইলিয়াম বাটলার ইয়েটস,
Wystan Hugh Auden, W.H. Auden, Dylan Thomas, Philip Larkin, Seamus Heaney। তাহলে আমরা এখানে 8জন গুরুত্বপূর্ণ আধুনিক ইংরেজি কবির নাম জানলাম, তাদের অবদান আমরা আলোচনা করেছি। মিলিয়ে মিলিয়ে পড়ে নেবেন। আর এখানে কবিতার নাম আছে, কবিতাগুলো একটু আইডিয়া নেবেন যে কবিতাগুলোর অর্থ কি পারেন। এখন সবগুলো কবিতার যে সামারি করতে হবে এমন কোনো কথা না, আপনি আপনার ক্যাপাসিটি অনুযায়ী যতটুকু আপনার পক্ষে সম্ভব। এখন আপনি একজন কবির যদি একটা কবিতা সম্পর্কেও একটা লাইন লিখতে পারেন, সেটা অ্যাপ্রিসিয়েট করা হবে। তাহলে এলিয়ট, হপকিন্স, হার্ডি, ইয়েটস, অডেন, থমাস, লার্কিন, হেনি, এই 8জন কবির অবদান আমরা আজকে বোঝার চেষ্টা করলাম, জানার চেষ্টা করলাম। এর মধ্যে টি.এস. এলিয়টকে আমরা একদম ডিটেইলে আলোচনা করেছি। উনি কিভাবে 3টা আন্দোলন, ইমেজিস্ট মুভমেন্ট, রিভাইভাল অফ মেটাফিজিক্যাল মুভমেন্ট, ফ্রেঞ্চ সিম্বলিস্ট মুভমেন্ট, এই 3টাকে একত্রিত করলেন, বিশেষ করে থট অ্যান্ড ইমোশন এগুলোকে একত্রিত করলেন, কবিতায় আয়রনি নিয়ে আসলেন। সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি, গত ক্লাসেও করেছি, আজকেও করেছি। হপকিন্স সম্পর্কে বললাম যে হপকিন্স কিভাবে কবিদেরকে ইন্সপায়ার করলেন প্রচুর পরিমাণে পরীক্ষা নিরীক্ষা করতে, কবিতার ভাষায়, কবিতার ছন্দে। হপকিন্স, হি ইন্সপায়ার্ড এক্সপেরিমেন্টেশন ইন মডার্ন পোয়েট্রি। থমাস হার্ডি সম্পর্কে আমরা বললাম যে হি ক্রিয়েটেড মডার্নিজম, হি ডিরাইভড, ক্রিয়েটেড না তো ডিরাইভড, উনি আধুনিকতাকে তুলে আনলেন কোথা থেকে? হি ডিরাইভড মডার্নিজম ফ্রম নেটিভ ট্রেডিশন। যদিও উনি একজন ভিক্টোরিয়ান নভেলিস্ট, বাট অ্যাজ এ পোয়েট হি ইজ ইনডিড আ সিগনিফিকেন্ট মডার্ন পোয়েট। বিশেষ করে উনি পরবর্তীতে লার্কিন, সেমাস হিনি, টনি হ্যারিসন এদেরকে অনুপ্রেরণা দিয়েছেন। ডব্লিউ.বি. ইয়েটস, উনি নিজেই ইতিহাস। উনি যুগে যুগে কবিতা যেভাবে বদলেছে, আধুনিক কবিতা আন্দোলনে উনি সক্রিয় ছিলেন এবং প্রতিটা স্টাইলে উনি লিখেছেন, একই সাথে তার নিজস্বতা বজায় রেখেছেন। ডব্লিউ.বি. ইয়েটস উনি নিজেই একজন ইতিহাস। উনি অ্যাস্থেটিক স্টাইলেও লিখেছেন, উনি ইমেজি স্টাইলেও লিখেছেন, উনি মেটাফিজিক্যাল পোয়েট্রিও লিখেছেন, উনি সিম্বলিস্ট পোয়েট্রিও লিখেছেন। এই যে ধাপে ধাপে টোন চেঞ্জ হয়েছে, নিউট্রাল, ভায়োলেন্ট, নিউট্রাল, উনি সব যুগেই যুগের সাথে তাল মিলিয়ে কবিতা লিখেছেন। মানে উনার কবিতা যদি আমরা স্টাডি করি, this is itself is a history. ডব্লিউ.এইচ. অডেনকে আমরা বলছি 30-এর দশকের কবিদের অন্যতম নেতা, লিডারশিপ পজিশনে ছিলেন। এবং ডব্লিউ.এইচ. অডেনরা, তাদের গ্রুপরা, অডেন, সিসিল ডে লুইস, স্টিফেন স্পেন্ডার, এরা ছিলেন হচ্ছে টি.এস. এলিয়ট, হপকিন্সের দ্বারা প্রভাবিত। এবং এদের টোনটা আমরা যদি খেয়াল করি, দেয়ার টোন ওয়াজ কুল, নিউট্রাল, ক্লিনিক্যাল টোন, একটা ইম্পার্সোনাল একটা ফ্লেভার আমরা তাদের কবিতায় পাই, কুল, নিউট্রাল টোন। ডিলান থমাস বললেন, এই অস্থির সময়ের কবিতা তো আর কুল, নিউট্রাল, ইম্পার্সোনাল টোনে লেখা সম্ভব না। মানুষের ভেতরের যে সাবকনশিয়াস বিস্ট, সেটাকে প্রকাশ করার জন্য কবিতার ভাষা হতে হবে অডিশাস, ভায়োলেন্ট। ডিলান থমাস তারা কবিতার পুরো ধরনটাই পাল্টে দিলেন। কুল, নিউট্রাল টোনকে তারা একদম বাতিল করে তারা ভায়োলেন্ট টোনকে কবিতায় প্রতিষ্ঠা করলেন। এই গ্রুপটা কারা ছিলেন? ডিলান থমাস, এডিথ সিটওয়েল, তাদের গ্রুপটাকে বলা হলো দ্য নিউ অ্যাপোক্যালিপস। দ্য নিউ অ্যাপোক্যালিপস গ্রুপের লিডার ছিলেন ডিলান থমাস। 50-এর দশকে ফিলিপ লার্কিনরা একটা গ্রুপ তৈরি করলেন, দ্য মুভমেন্ট। এই মুভমেন্টরা এসে ওই দ্য নিউ অ্যাপোক্যালিপসের যে ভার্বাল এক্সেস, ভায়োলেন্ট টোন, সেটাকে তারা বাতিল করে দিলেন। দে রিজেক্টেড দ্য ভার্বাল এক্সেস। গ্রুপটাকে, ওই গ্রুপের যে ফিলসফি, ওটাকে ওনারা বাতিল করে দিলেন। ওনারা আবার ফিরে গেলেন 30-এর দশকে অডেনরা যেভাবে কবিতায় লিখতেন, টোন, কুল, নিউট্রাল টোন। ডিকশন শুদ্ধ হতে হবে, দৈনন্দিন জীবনের অভিজ্ঞতার আলোকে সৎ, নিষ্ঠাবান থেকে
অভিজ্ঞতা যেমন কবিতার ভাষাও তেমন হবে। এই দ্য মুভমেন্ট গ্রুপের লিডার ছিলেন ফিলিপ লার্কিন। ফিলিপ লার্কিন পরবর্তীতে উনি কবিতায় আরো অনেক অবদান রেখেছেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে উনি টি.এস. এলিয়ট, এজরা পাউন্ডের যে ইম্পোর্টেড মডার্নিজম, আমদানিকৃত আধুনিকতা, যেটা ভিনদেশি বিদেশি সাহিত্য থেকে আমদানি করা যে আধুনিকতা, সেই আধুনিকতাকে বাদ দিয়ে উনি কোন আধুনিকতাকে ফলো করছেন? উনি হার্ডির আধুনিকতাকে ফলো করা শুরু করলেন। ফিলিপ লার্কিন, হি ফলোড থমাস হার্ডিস মডার্নিজম। He followed the native tradition established by Thomas Hardy. থমাস হার্ডির এই ট্র্যাডিশনটা শুধু লার্কিনই ফলো করলেন তাই না, পরবর্তীতে সেমাস হেনি ওনারাও এটাকে ফলো করলেন। ওকে, এই আটজন কবি কেন এরা গুরুত্বপূর্ণ? তাহলেই আমরা মোটামুটি বলতে পারি যে we will have a comprehensive picture, একটা total picture about modern poets and modern poetry, 20th century poets and poetry. আশা করি মোটামুটি বুঝেছেন। তারপরেও যদি কোনো সংশয় থাকে, কোনো সন্দেহ থাকে, কোনো কনফিউশন থাকে, আমি আবার সময় দেবো। আজকে যেমন আমি সময় দিয়েছিলাম আপনাদের 6টা থেকে 6:30 পর্যন্ত, আধা ঘন্টা, ইট ওয়াজ কাউন্সিলিং আওয়ার। আমি আবার কাউন্সিলিং আওয়ার দেবো। আপনারা যদি কোনো কারণে কনফিউশন থাকে, কোনো বিষয়ে কোনো রকম সমস্যা থাকে, বুঝতে অসুবিধা থাকে, অবশ্যই জানাবেন। আজকে আমরা শেষ করে ফেললাম মডার্ন পোয়েট্রি, আধুনিক কবিতা। আমরা আমাদের নেক্সট ক্লাস একদম যে টাইমে হয় 4টা থেকে, ওই 4টা থেকেই হবে। আজকে তো আমাদের ট্রেনিং ছিল, একটা ট্রেনিং থাকার কারণে আমরা আজকে লেট হয়ে গেছে ক্লাস শুরু করতে করতে। আমরা ইনশাল্লাহ আগামী মঙ্গলবার একদম টাইমলি শুরু হবে, একদম প্রপার টাইমে 4টায় ইনশাল্লাহ শুরু হবে। নেক্সট ক্লাসে আমরা মডার্ন ফিকশন শুরু করব। এখন আমি আরো কিছু সময় আছি, আপনারা যদি কোনো কিছু আলোচনা করতে চান করতে পারেন, নইলে আজকের মতো আমরা শেষ করব। ওকে, ভালো থাকেন আপনারা সবাই, স্টে সেফ। থ্যাংক ইউ ফর স্টেইং। আসসালামু আলাইকুম।